যেটা পড়াচ্ছিলাম সেটা তো ম্যাথমেটিক্যাল টার্ম বা একটু বোঝানোর জিনিস আছে। স্লাইড দেখে আসলে এত বোঝানো কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, একটু হাতে হাতে করে বুঝাইলে তোমাদের জন্য সুবিধা হয়, প্লাস আমি তোমাদের প্র্যাকটিসও করাইতে পারবো ক্লাসে করালে। তাই ওইটা আমি ক্লাসে পড়াবো, যেটা পড়াচ্ছিলাম শিডিউলিং। হ্যাঁ, আর এটা হচ্ছে আমরা করবো থিওরিটিক্যাল পড়া, তাই হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টে শুরু করতেছি। অনলাইনে ক্লাস নিলে থিওরি গুলো শেষ করে ফেলবো। আচ্ছা, তো ইনভেন্টরি দিয়ে যেহেতু শুরু করতেছে, তো আগে ইনভেন্টরি কাকে বলে সেটা আমরা জানি। এতদিন যেহেতু প্রতিদিনে উঠে গেছো, সবাই মোটামুটি জানো ইনভেন্টরি হচ্ছে এমন একটা জায়গা। ইনভেন্টরি মানেই হচ্ছে একটা লোকেশন, হ্যাঁ, যেখানে আমরা কি করব, বিভিন্ন জিনিসপত্র স্টোর করে রাখি, তাই না? তো এখানে আসলে কি স্টোর করে রাখবো? আমার ইন্ডাস্ট্রি চালনা করতে গেলে, প্রোডাকশন করতে গেলে যেই প্রোডাক্ট গুলো জমানো দরকার, যেন আমার প্রোডাকশনের ক্ষেত্রে কোনো ইন্টারাপশন না আসে, কন্টিনিউয়াস যেন প্রোডাকশন করতে পারি। আমার র ম্যাটেরিয়াল বলো, আমার ফিনিশ গুডস বলো, যেটাই বলো না কেন, সেই জিনিসটা আমরা যদি হোল্ড করে রাখি একটা লোকেশনে, তাকেই আমরা বলতেছি ইনভেন্টরি। উদ্দেশ্যটা হচ্ছে কি, উদ্দেশ্যটাই হচ্ছে যেন আমরা এই যে কোনো স্পেস থেকে আহ আমাদের এই প্রোডাক্টটা সুন্দর একটা ফর্মে নিয়ে যেতে পারে। মানে হচ্ছে কি, ইনভেন্টরি আসলে কি হইতে পারে, বিভিন্ন র ম্যাটেরিয়াল হইতে পারে। যেমন হচ্ছে আমরা যখন যে কোনো প্রোডাক্ট তৈরি করি, আমার লিফটিং এর ক্ষেত্রে র ম্যাটেরিয়াল হচ্ছে ইয়ার্ন, সেটা স্টোর করে রাখতে পারো। বা হচ্ছে ডাইং করতে গেলে যে ফ্যাব্রিক লাগে, সেটা আমার র ম্যাটেরিয়াল, সেটা আমরা ইনভেন্টরিতে স্টোর করে রাখি, সেই জিনিসগুলোই বলা। বা হচ্ছে আমার যখন প্রোডাকশন চলছে, কন্টিনিউয়াস প্রোডাকশন চলতেছে, সাপোজ মিটিং এ চলতেছে, ইন প্রসেসে আমার হচ্ছে যে যে জিনিসগুলো থাকার দরকার, সেই জিনিসগুলো যদি আমার হাতের কাছে থাকে, সহজেই আমরা কাজগুলো করতে পারি। সুইং এর ক্ষেত্রে দেখা যায় যে নিডল ফ্রিকোয়েন্টলি ভেঙে যায়, নিডল গুলো থাকতে হয় আমার হাতের কাছে। তারপর হচ্ছে সুতা রিফিল করা লাগে, সেগুলো থাকতে হয়। তো এগুলো আমার কি কাজের ক্ষেত্রেই আমার প্রয়োজন পড়ে এই প্রোডাক্ট গুলো রাখার। তো আমরা এগুলো ইনভেন্টরিতে রাখি। প্লাস আমার প্রোডাক্টটা যখন ফাইনাল একটা গুডে পরিণত হবে, যেটাকে আমরা ফিনিশ প্রোডাক্ট বলি, সেই ফিনিশ প্রোডাক্টটাও আমরা কি করি, বিভিন্ন ভাবে প্যাকেজ করে স্টোর করে রাখি। কারণ হচ্ছে কি, আমরা একটু একটু করে তো আর এটা পাঠাই দিব না একসাথে। যখন এটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হবে, তখন আমরা কি করি, এটা ডিসপ্যাচ করে দিই। তো তার আগ পর্যন্ত আমার প্রোডাক্ট গুলো স্টোর হাউসে স্টোর করে রাখে, সেই স্টোর হাউসটাই হচ্ছে আমার ইনভেন্টরি। তো ইনভেন্টরি কি ধরনের হতে পারে, আমরা যখন ডেফিনেশন করতেছিলাম তখনই আসলে এই কথাটা বলা হয়েছে যে ইনভেন্টরিতে আমরা অনেক তিন ধরনের আসলে প্রোডাক্ট স্টোর করে রাখি, যেটাকে আমরা বলি কি, আমার যখন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে র ম্যাটেরিয়াল লাগে সেটা স্টোর করি। তারপরে হচ্ছে প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে যে সাপোর্টিং জিনিসগুলো লাগে সেটা স্টোর করে রাখি, যেটাকে আমরা বলতেছি কম্পোনেন্ট। এবং হচ্ছে কি, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি বলা হয়, সেটা মানেই হচ্ছে যে আমার প্রোডাকশনের কাজ যখন চলতে থাকবে, সাপোর্টিং আমার যে হেল্প গুলো লাগে, হ্যাঁ, সেগুলো হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। যেমন একটু আগে বলতেছিলাম যে আমরা যখন সেলাই করব, আমার হচ্ছে সুতাগুলো যেন কন্টিনিউয়াস সাপ্লাই থাকে, সেটা স্টোর করে রাখা। মেশিনে একটু আহ, আহ, ঝামেলা হইতে পারে, তখন হচ্ছে সেটা ইনস্ট্যান্ট ঠিক করার জন্য আমার কি বিভিন্ন লুব্রিকেন্ট ইউজ করা লাগে, সেগুলো থাকা। মেশিনারিজ বিভিন্ন থাকা লাগে, যেগুলো দিয়ে আমরা মেশিন খুলতে পারি, স্ক্রু ড্রাইভার থাকতে পারে, রেঞ্জ থাকতে পারে, এইগুলোকে আমরা বলতে পারি। বা হচ্ছে সাপোর্টিং যে জিনিসগুলো আমার হচ্ছে প্রোডাকশন করার ক্ষেত্রে আনইন্টারাপ্টেড ভাবে যেন পাই, সেই জিনিসগুলোই আমার বলা হয়েছে যে এই ওয়ার্ক ইন প্রসেসের প্রোডাক্ট গুলো ব্যবহার করে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে ফাইনাল গুড আছে সেইটা আসলে তৈরি করি। সেই প্রসেসটাকে বলা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। মানে একটা প্রোডাক্ট র ম্যাটেরিয়াল হিসেবে ঢুকলো, তারপরে যখন এই যে র ম্যাটেরিয়ালটা ফাইনাল একটা গুডে পরিণত হচ্ছে, ইন দা মিন টাইম যে প্রসেসটা চলছে, এই প্রসেসটাকে আমরা বলতেছি ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। হ্যাঁ, এই ইনভেন্টরিতে যা যা আমরা স্টোর করে রাখবো সেইটা। ফিনিশ বুঝতো এটা বুঝি। হয়েছে, পারবেন ঢালতে? না বাবা।
তারপরে হচ্ছে ফিনিশ গুডস হচ্ছে কমপ্লিটেড যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আমরা যখন স্টোর করে রাখবো তাকে আমরা বলতেছি ফিনিশ গুডস ইনভেন্টরি। ডিস্ট্রিবিউশন হচ্ছে কি যেটা আমরা ডিস্ট্রিবিউশনের জন্য দিয়ে দিব, মানে হচ্ছে কি ডিসপ্যাচের জন্য দিয়ে দিব যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলো হইতে পারে আমার ডিসপ্যাচড ইনভেন্টরি বা হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য রেডি করা ইনভেন্টরি। মেইনটেনেন্স, রিপেয়ার আর অপারেশনাল, এটার মানে হচ্ছে একটু আগে যে বললাম তোমরা হচ্ছে সেলাই মেশিন যখন চালাইতেছে প্রবলেম হইতে পারে না, মেশিন স্টপ হয়ে যেতে পারে, ব্রেকেজ হইতে পারে, কিসে তোমার হচ্ছে নিডল ভেঙে যেতে পারে, বা হচ্ছে যে টিথ থাকে না আমাদের ওইটা ভেঙে যেতে পারে। তো এগুলো এক্সট্রা জেনে রাখা যে কোনো একটা প্রবলেম হলে আমরা যেন সেটা রিপেয়ার করতে পারি। রিপেয়ারিং এর জন্য যেগুলো লাগে, বিভিন্ন লুব্রিক্যান্ট লাগে, তারপর হচ্ছে যে সেলাই যখন করতে থাকি আমরা প্রোডাক্ট গুলো তৈরি হতে গেলে বিভিন্ন ময়লা আবর্জনা মেশিনে জমছে, মেশিনের ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য ব্রাশ লাগতে পারে, বিভিন্ন কাপড় লাগতে পারে, ম্যাটেরিয়াল লাগতে পারে, ক্লিনিং যে ম্যাটেরিয়াল গুলো থাকতে পারে সেগুলো রাখা কি আর। তারপরে ঠিকঠাক মেশিন প্রবলেম করলে ঠিক করার জন্য স্ক্রুড্রাইভার বা রেঞ্জ বা হচ্ছে বিভিন্ন ছোটখাটো পার্টস যেগুলো প্রয়োজন থাকতে পারে সেগুলো আমরা যদি স্টোরে এনে রাখি সেটাকে আমরা বলছি মেইনটেনেন্স, রিপেয়ার এবং হচ্ছে অপারেশনাল। এগুলো হচ্ছে আমার ইনভেন্টরি টাইপ। তারপরে কি হইতে পারে দাঁড়াও। আচ্ছা, ইনভেন্টরি কন্ট্রোল হচ্ছে কি এই যে আমরা ইনভেন্টরি গুলো রাখতেছি, একটা জায়গায় রাখতেছি, তো সেটা রাখতে গেলে কিভাবে রাখলে আমার জন্য সহজ হবে। হ্যাঁ, কারণ কি ইনভেন্টরিতে আমার র ম্যাটেরিয়াল থাকতেছে, ওয়ার্ক ইন প্রসেসের ইনভেন্টরি থাকতেছে, ফিনিশ গুডস থাকতেছে, তো এতগুলো প্রোডাক্ট আমাদের হ্যান্ডেল তো করতে হবে তাই না? তো কিভাবে হ্যান্ডেল করলে আমরা যেন একদম ইন্টারাপশন ছাড়া আমার প্রত্যেকটা প্রসেসে সুন্দরভাবে প্রোডাকশন চালাই যেতে পারি সেই জিনিসটা আসলে দেখা হয় এই কন্ট্রোলিং এর মাধ্যমে। তো এটা হচ্ছে, তাই বলা হয় একটা প্ল্যান্ড অ্যাপ্রোচ। হ্যাঁ, এখানে প্ল্যান করে রাখা হয় কোন সময় কখন কোন প্রোডাক্ট গুলো আমার এই ইনভেন্টরি থেকে বের হয়ে যাবে এবং হচ্ছে কি আমার হচ্ছে নতুন প্রোডাক্ট আবার ইনভেন্টরিতে ঢুকবে। তো এই জন্যই বলা এখানে ডিটারমাইন করা হয় হোয়াট টু অর্ডার, যে কি অর্ডার করব, হ্যাঁ কতটুকু অর্ডার করব, এবং হচ্ছে এই যে বের হয়ে গেল আমার ইনভেন্টরি থেকে, তো বের হয়ে যাওয়ার পরে কতটুকু আবার নতুন করে ঢুকবে সে জিনিসটা দেখা কি আর। তো এইটা যে পদ্ধতিতে দেখা হয় সেটাকে আমরা বলি ইনভেন্টরি কন্ট্রোল। তো আসলে ইনভেন্টরি কন্ট্রোল করতে গেলে এগুলো দেখতে গেলে আমাদের কি লাগে আরো,
যে দুইটা জিনিস নিয়ে ডিল করতে হয়, যে অর্ডার লেভেল এবং অর্ডার কোয়ান্টিটি। মানে হচ্ছে কি আমার আহ, কখন একটা অর্ডার প্লেস করা হবে, এবং হচ্ছে কি হাউ মাচ শুড বি অর্ডার, হ্যাঁ, সময়টা জানা দরকার। এবং হচ্ছে সময়ের সাথে কখন, কোন সময় এবং কতটুকু আমার অর্ডারটা করা হবে সেটা আমার জানতে হবে। তো এই যে আমরা কন্ট্রোলিং করতে যাচ্ছি বা বলতে চাচ্ছি যে কতটুকু অর্ডার করা উচিত, তো সেটা জানার জন্য বা বোঝার জন্য আমার কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন গুলো আমরা দেখবো, এগুলো পরবর্তীতে আছে। আপাতত আমরা যেহেতু থিওরি পড়ছি, তো থিওরির মাধ্যমে আমরা দেখি যে ইনভেন্টরি কন্ট্রোল করতে গেলে যে বলা হয়েছে একদিক দিয়ে বলেছিলাম ইনভেন্টরিটা হচ্ছে এরকম যে একদিক দিয়ে প্রোডাক্ট ঢুকতেছে, একদিক দিয়ে বের হইতেছে। তো এখন একদিক দিয়ে যে প্রোডাক্ট ঢুকতেছে, তুমি আসলে কতটা প্রোডাক্ট ঢুকালে তোমার ইনভেন্টরিতে জায়গাটা যে হোল্ড করে আছে সেটা প্রপার ইউটিলাইজেশন করা হবে, হ্যাঁ, আর কতটুকু বের করলে তোমার জন্য ভালো হবে, সেই জিনিসটা আসলে আমাদের অ্যানালাইসিস করা। তো কারণ হইতেছে কি আমরা যখন ইনভেন্টরিতে কোনো প্রোডাক্ট রাখি, তো ওইটা ইনভেন্টরি হোল্ডিং কস্ট আমরা যে বলি, যে ইনভেন্টরি মেনটেন করতে গেলে কিছু খরচপাতি আছে, তো সেগুলো কি ক্যালকুলেশন করতে হয় বা আমাদের আয়ত্তে যেন থাকে সেই জিনিসটা আমাদের দেখতে হয়। তো এই কারণে বলা যে ইনভেন্টরি যখন আমরা কন্ট্রোল করতে যাব, যে আসলে কতটুকু প্রোডাক্ট এনে রাখা উচিত, কোন সময় কখন এই প্রোডাক্টটা আমার ইনভেন্টরি থেকে বের করে নিলে আমার ইনভেন্টরির খরচটাও কমবে, প্লাস হচ্ছে আমার প্রোডাকশনও সুন্দরভাবে হচ্ছে, হ্যাঁ, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করা। এ কারণে বলা হয়েছে যে আমার অর্ডার লেভেলটা চেক করতে হবে, সাথে হচ্ছে আমার কি পরিমাণ অর্ডারের কোয়ান্টিটি আছে, মানে অর্ডার কতটুকু আসছে সেটা আমার চেক করতে হবে। সে দুইটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা সুন্দরভাবে ইনভেন্টরি কন্ট্রোল করতে পারি। তো ইনভেন্টরি কন্ট্রোল করার ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে যে কিছু অবজেক্টিভস আছে, যে আমরা এই এই উদ্দেশ্য নিয়ে বা এই কাজগুলো করে থাকি আসলে কন্ট্রোল করার জন্য ইনভেন্টরিতে। সবার প্রথমে হচ্ছে ইনভেন্টরিটা মেনটেন করাই হয় যেন আমার প্রোডাকশন বলো বা হচ্ছে আমার কাস্টমারের কাছে যে প্রোডাক্ট ডেলিভারি করব, কাস্টমার যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা যেন আমি ফুলফিল করতে পারি উইদাউট এনি ইন্টারাপশন। মানে হচ্ছে কি আমার হচ্ছে প্রপার যেন সাপ্লাই থাকে প্রোডাক্টের, হ্যাঁ, প্রপার সাপ্লাই যেন থাকে প্রোডাক্টের, কাস্টমার যখনই ডিমান্ড করছে আমি যেন প্রোডাক্টটা তখনই দিতে পারি, আমার যেন কোনো শর্টেজ না থাকে। ঠিক আছে, যে কাস্টমার ডিমান্ড করতেছে আমরা যেন প্রোডাক্ট দিতে পারি। এখানে কাস্টমার বলতে ফাইনাল যে কনজিউমার আছে তারাও হতে পারে, কাস্টমার বলতে আমাদের যে বায়ার আছে বায়ার হতে পারে, অথবা হচ্ছে কি আমাদের যে সাপ্লায়ার আছে তারাও হতে পারে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের মিডিয়ার উপরে, কে কখন কোন রোল প্লে করছে সেটার উপরে আসলে দেখা হয়। তারপরে বলা হয়েছে যে আমাদের আরেকটা অবজেক্টিভ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যেন আহ, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকে, সেই জিনিসটা ইনশিওর করা। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট কোথায়, ইনভেন্টরিতে। কারণ কি বলেছিলাম যে ইনভেন্টরি হোল্ডিং যে কস্ট সেটা আসলে অনেক বেশি, কারণ তুমি প্রোডাক্ট গুলো যে স্টোর করে রাখবা তোমার একটা জায়গা ভাড়া নিতে হবে। এখন ওই প্লেসটা যে ভাড়া নিচ্ছ, তো সেটা তো আর তোমার অল্প টাকা হয় না, অনেকগুলো টাকাতেই ভাড়াটা নিতে হয়। তারপরে হচ্ছে ওই জায়গাটা মেনটেন করার জন্য তোমার আরো খরচ করতে হয়। তো এই জন্যই বলা এগুলো হচ্ছে ফাইনান্সিয়াল তোমার ইনভেস্টমেন্ট ইনভেন্টরির ক্ষেত্রে। তো এই ইনভেস্টমেন্টটা যেন প্রপারলি করা হয় এবং হচ্ছে আমার একটা রেঞ্জের মধ্যে থাকে, মিনিমাম একটা রেঞ্জের মধ্যে থাকে, সেই জিনিসটা আমরা এনশিওর করতে পারি প্রপার কন্ট্রোলিং এর মাধ্যমে। তুমি যদি অন টাইমে যেটা তোমার দরকার ইনভেন্টরিতে রাখার সেটাই শুধুমাত্র এনে রাখো, আর হচ্ছে এক্সট্রা ক্রাউড না করো, মানে ইনভেন্টরিতে যেটা প্রয়োজন নাই সেটাও এনে রেখেছো, তো সেটাও কি মেনটেন করতে হয় না? তো মেনটেনিং এর ক্ষেত্রে কস্টিংটা বেড়ে যায়। তো তখন আর হচ্ছে আসলে আমরা ফাইন্যান্সিয়াল ভাবে যে একটা রেঞ্জ রাখার কথা বা থাকার কথা সেটা মেনটেন করতে পারি না। তো এই জন্যই বলা আমরা কি করব, ইনভেন্টরি কন্ট্রোলিং এর
মেন অবজেক্টিভের মধ্যে একটা অবজেক্টিভ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যেন আমাদের একটা মিনিমাম রেঞ্জে থাকে সেটা ইনশিওর করা। তারপরে হচ্ছে কন্ট্রোলিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, যেহেতু প্রপার প্ল্যান করে কোন প্রোডাক্টটা কোন কোন মানে ইনভেন্টরির কোন কোন প্লেসে থাকবে, কখন বের হয়ে যাচ্ছে এবং কখন আমি রিফিল করতেছি, সবকিছুই কিন্তু আমার একটা সুন্দর একটা সফটওয়্যারের মধ্যে অথবা কোনো একটা রেকর্ড বুক যদি থাকে, সেই রেকর্ড বুকের মধ্যে আমরা কি করতেছি, টুকে নিতেছি বা হচ্ছে রেকর্ড করে নিতেছি। তাহলে হইতেছে কি আমাদের সময় মতো সবকিছুই সুন্দরভাবেই প্রপারলি যখন যেটার প্রয়োজন আছে আমরা সাপ্লাই দিতে পারতেছি। তো এটা এই জন্য বলা যে আহ, যেই সব ইনভেন্টরি কন্ট্রোল করা হয় প্রপারলি, সেখানে তুমি কি পাবা, টাইমলি রিপোর্ট পাবা। ইনভেন্টরি যে বের হয়ে যাচ্ছে বা ইনভেন্টরি আসতেছে, রিফিল হচ্ছে বা হচ্ছে কখন রি অর্ডার করার প্রয়োজন পড়তেছে, সেগুলো আমরা সহজেই এখানে দেখতে পাচ্ছি। এই যে ইনভেন্টরির কথা যেটা বললাম, আমরা হচ্ছে একটা শিডিউলিং করেছিলাম না, যে ফোরকাস্টিং করে কি পরিমাণ আসবে, আবার কখন রিঅর্ডার করতে হবে, রিফিল করতে হবে, একটা আহ শিডিউলিং এর চ্যাপ্টারের শেষের দিকে একটা টেবিল করেছিলাম এক্সেল এর মাধ্যমে। হ্যাঁ, সেই জিনিসটা আসলে এখানেও অ্যাপ্লাই করা হয় একই। জাস্ট ফোরকাস্টিং এর ক্ষেত্রে কেমন হলো, ইনভেন্টরির ক্ষেত্রে জাস্ট হচ্ছে টার্ম গুলো আরেকটু চেঞ্জ করে একই ভাবে আমাদের কি করা হয়, রিফিল করা হয় কখন দরকার আছে কখন দরকার নেই, ক্যালকুলেশন গুলো সেম। বা হচ্ছে আমার প্রয়োজনের তাগিদে আমার কিছু কিছু জিনিস চেঞ্জ করা হয়। যেমন এখানে বলা হয়েছে 4 নম্বর যে পয়েন্টে, টু ইনশিওর টাইমলি অ্যাকশন ফর রিপ্লেনিশমেন্ট। হ্যাঁ, আমার হচ্ছে যেহেতু আমরা একটা সফটওয়্যারের মধ্যে সুন্দর করে প্ল্যান করে সবকিছু রাখছি, যে আমার প্রোডাক্টটা কোন কোন আইটেম গুলো ইনভেন্টরিতে স্টোর করা হয়েছে, কোন আইটেম গুলো ইনভেন্টরি থেকে বের হয়ে গিয়েছে, যেটা আমার জন্য ইজি হয় যে আহ আর আম, বর্তমানে আর কয়টা প্রোডাক্ট আছে ট্র্যাক করা, আমার কিন্তু ফিজিক্যালি যে কাউন্ট করা লাগতেছে না। তো এটার কারণে হয় কি, আমরা সহজেই দেখতে পাইতেছি সফটওয়্যারের মধ্যেই শুধু করে দেখতে পেতেছি যে এখন আমার প্রোডাক্ট কমে গিয়েছে, এখন আমার রিপ্লেনিশমেন্টের দরকার আছে, নতুন করে আমার প্রোডাক্টকে আর একটু স্টোর করতে হবে এখানে। আচ্ছা, রিজার্ভ স্টক করে রাখা মানে হচ্ছে ইনভেন্টরিতে আমরা হচ্ছে প্রোডাক্ট তো রাখবোই, তারপরে হচ্ছে সেফটি স্টক হিসেবে আর একটু বেশি করে রাখবো। যে কারণ কি মাঝে মাঝে দেখা যায় প্রোডাক্টের জিনিস জিনিসপত্রের মাঝে দাম বেড়ে যেতে পারে, তখন সাপ্লাই কমে যায়। হ্যাঁ, বাজারে একটা আর্টিফিশিয়াল একটা ডিমান্ড তৈরি হয়ে যায়। তো ওইসব পরিস্থিতিতে তুমি তোমার ব্যবসা তো টিকায় রাখতে হবে, তোমার প্রোডাকশন টিকায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে তখন ওগুলো করতে গেলে আমরা কি করি, এই এক্সট্রা আমাদের যে স্টোর করে রাখা ছিল সেখান থেকে প্রোডাক্ট বের করে এনে আমাদের কাজ করতে থাকি। এই জন্য দেখবা যে যখন যদি বলি সুতার দাম কমে যায়, হ্যাঁ, তখন লোকজন কি করে সুন্দর করে বেশি পরিমাণ স্টক করে রাখে, যেন হচ্ছে পরবর্তীতে বেড়ে গেলেও ওদের কোনো প্রবলেম না হয়। শুধু সুতার কথা না, এটা আসলে সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, ডাইস কেমিক্যালস এর ক্ষেত্রেও প্রযোজ্য, ফ্যাব্রিকের ক্ষেত্রেও প্রযোজ্য। যে যখন মোটামুটি কম থাকে বা একটা রিজনেবল প্রাইসে থাকে, তখন আমরা কি করি, বেশি করে কেনাকাটা করে আমাদের ইনভেন্টরি গুলোতে স্টক করে রাখি। উদ্দেশ্য একটাই, যেন পরবর্তীতে দাম বেড়ে গেলে বা হচ্ছে যখন প্রয়োজন পড়ে, তখন যেন আমরা এখান থেকে টান দিয়ে বের করে এনে কাজগুলো করতে পারি। তারপরে কি বলা হয়েছে, সাইন্টিফিক বেস ফর বোথ শর্ট টার্ম লং টার্ম প্ল্যানিং অফ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এই টার্মটা আমরা পড়েছিলাম, তাই না? ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট প্ল্যানিং করানোর সময় তোমাদের এটা বলেছিলাম যে আমার প্রোডাকশনের ক্ষেত্রে কতটা ম্যাটেরিয়াল প্রয়োজন, মানে কতটা প্রোডাক্ট প্রয়োজন, সেটা আমার আগে থেকে প্ল্যান করে রাখতে হয়। প্ল্যান তো করতে পারি না, আমরা কি করি, ক্যালকুলেশন করে রাখি, ক্যাপাসিটি ক্যালকুলেশন করে রাখি। তো ওইটা যদি করে রাখি, তো আমি জানি আমার ইনভেন্টরিতে কয়টা প্রোডাক্ট এনে রাখতে হবে। হ্যাঁ, এটা যদি আমরা জানি তখন আমাদের জন্য সহজ হয়ে যায় ইনভেন্টরিটা কন্ট্রোল করা। তো এই জন্যই বলা যে ইনভেন্টরি কন্ট্রোলিং এর আল্লাহু আকবার, উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমার কাস্টমার যখন যেটা চাচ্ছে সুন্দর মতো কাস্টমারের ডিমান্ডটা যেন ফুলফিল করতে পারি, উদ্দেশ্য
একখানি, সেটা হইতেছে কাস্টমারকে স্যাটিসফাই করে রাখা। কাস্টমার যদি স্যাটিসফাই থাকে নেক্সট টাইম আমাকে অর্ডার দিবে, আমার প্রোডাকশন সুন্দরভাবে চলবে। ওকে। আহ তারপরে হচ্ছে ইনভেন্টরি কাউন্টিং সিস্টেম। কাউন্টিং সিস্টেমটা কি হবে? বিভিন্ন ভাবে আমরা কাউন্ট করতে পারি, সেটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম হইতে পারে। পিরিয়ডিক সিস্টেম মানেই হইতেছে যে কোনো একটা ইনভেন্টরিতে যে প্রোডাক্ট গুলো ঢুকছে, ধরো গেট নাম্বার 1 দিয়ে যে প্রোডাক্ট গুলো ঢুকতেছে, সেগুলো হচ্ছে আহ একটা নির্দিষ্ট সময় পর পর তুমি এসে যখন ফিজিক্যালি কাউন্টিং করো, সেটাকে আমরা বলি পিরিয়ডিক সিস্টেম। মানে হইতেছে আমার ইনভেন্টরিতে যে প্রোডাক্ট গুলো অলরেডি আছে, আজকে মাসের 1 তারিখ, আমরা হচ্ছে কাউন্টিং করে দেখবো আমার ইনভেন্টরিতে টোটাল কয়টা প্রোডাক্ট আছে। দেখলাম 10 দিন পরে আবার গেলাম, আবার ফিজিক্যালি কাউন্টিং করে দেখলাম আমার কয়টা আছে, দেখলাম আবার 10 দিন পর, আবার 10 দিন পর। এইভাবে করলে কি আমি একটা হিসাব পাবো না? 30 তারিখে মাস শেষে, মানে আজকে যেহেতু ধরলাম মাসের শেষ দিন, আজকে একটা কাউন্টিং করব যে আমার হাতে কতটা প্রোডাক্ট আছে। ফিজিক্যালি আমরা যে কাউন্টিং করব তাকে আমরা বলি পিরিয়ডিক সিস্টেম, যে একটা নির্দিষ্ট সময় পর পর আমরা যদি আমার ইনভেন্টরিতে কতটা প্রোডাক্ট আছে সেটা কাউন্টিং করি, তাকে আমরা পিরিয়ডিক সিস্টেম বলি। আচ্ছা, তারপরে হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। পারপেচুয়ালটা কি হইতে পারে? পারপেচুয়ালটা হচ্ছে কন্টিনিউয়াস কাউন্টিং সিস্টেম। কন্টিনিউয়াস কাউন্টিং করা বা হচ্ছে কন্টিনিউয়াস হিসাব রাখা আমার ইনভেন্টরিতে কতটা প্রোডাক্ট আছে। তো এটা কিভাবে করতে পারি? এটা করা হয় একটা সফটওয়্যারের মাধ্যমে বা এক্সেল ফাইলের মাধ্যমে, আরএফআইডি এর মাধ্যমে, বিভিন্ন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেগুলো করা হয়। যেমন হইতেছে আমাদের এই সুপার শপ গুলোতে বর্তমানে দেখি যে যে প্রোডাক্টটা তুমি নিয়ে আসতেছো সেলস থেকে, হ্যাঁ, বিক্রি কেনার উদ্দেশ্যে, যখন কাউন্টারে যাও, কাউন্টারের লোক ওটা স্ক্যান করে, অটোমেটিক তোমার ওই যে সফটওয়্যারে উঠে যায় যে এটার আহ, আর কতটা পিস অবশিষ্ট আছে তোমার এই স্টোরে, হ্যাঁ, বা তোমার ক্যাপাসিটিতে যেটা রাখা ছিল আর কতটা পিস আছে, অবশিষ্ট পিস কতটা আছে। এই পারপেচুয়াল সিস্টেমে তাই হচ্ছে সহজে বোঝা যায় যে তোমার আর ফিজিক্যালি কাউন্টিং করা লাগে না। একটা ঢুকলো নতুন হয়তো কোন একটা প্রোডাক্ট তোমার ইনভেন্টরিতে ঢুকলো, ওই আরএফআইডি এর মাধ্যমে স্ক্যান করে ঢুকলো বা বার স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে তো ঢুকলো। তো তখন হয় কি, অটোমেটিক ওই আইটেম নাম্বার তো সেম থাকে, তাই না? ওই আইটেম নাম্বারটা তোমার স্ক্যান করার সাথে সাথেই উঠে যাবে যে এই আইটেম এতটা এখন আছে। যখন এটা বের হয়ে যাবে, আবার যখন স্ক্যান করে নিয়ে যাবা, তখন অটোমেটিক ওখানে উঠে যাবে যে এতটা আইটেম বের করে নেওয়া হয়েছে, বর্তমানে এতটা আছে। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স সিস্টেম যেটা বর্তমানে আমরা প্রয়োগ করি। আগের দিনে তো আর এটা ছিল না। আগে তো কম্পিউটারও ছিল না, সফটওয়্যারও ছিল না, মানুষজন প্রোডাকশন তো করতো। তখন হচ্ছে কি, খাতা কলমে লিখে করতো, ফিজিক্যালি কাউন্টিং করে করতো। এখন তো আর সেটা হয় না। এখন আর কি করা হয়, আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে বা হচ্ছে এই রেডিও ফ্রিকোয়েন্সি যে আইডেন্টিফিকেশন সিস্টেম আছে বা হচ্ছে সহজে খুঁজে বের করা যায়, এই সিস্টেম গুলো আমরা ব্যবহার করি। যেটা আবার হচ্ছে ওই যে দেখো 4 নম্বর পয়েন্টে আবার বলেছে ইউনিভার্সাল বারকোড। হ্যাঁ, এটাও কিন্তু একই, যে বিভিন্ন আমার আইটেম গুলোর উপরে বার সিস্টেম দেওয়া থাকে, আমরা স্ক্যান করে কোন আইটেম কয়টা আছে বলে দিতে পারতেছি। টু বিন সিস্টেম হইতেছে কি, আমার ধরো পাশাপাশি দুইটা বিন থাকবে, মানে হচ্ছে স্টোর করার মতো কোন একটা জায়গা থাকবে। আমার কি করা হবে, একটা ভর্তি প্রোডাক্ট থাকবে, আরেকটা ভর্তিও প্রোডাক্ট থাকবে। তো সেকেন্ড বিন থেকে কি করা হবে, প্রোডাক্ট যখন নিয়ে নেওয়া হবে আস্তে আস্তে খালি হয়ে যাবে, তখন ফার্স্ট বিন থেকে আমরা কি করবো, প্রোডাক্ট আবার ঢেলে দিব, তাহলে হচ্ছে রিফিল হয়ে গেল। তো এটা হচ্ছে কি সাপোর্টিং হিসেবে রাখা। একটু দেখি এখানে হচ্ছে এভাবে করা হয় যে টুবিন সিস্টেমে দুইটা কন্টেইনার থাকবে, একটা দিয়ে আমরা কি করব, নিয়ে গেলে আরেকটা হচ্ছে ঢেলে দিব, অটোমেটিক রিফিল হয়ে যাবে। মানে এটাও হচ্ছে আমাদের ফিজিক্যাল সিস্টেম। ঠিক আছে। এখন এই যে ইনভেন্টরি আমরা কন্ট্রোল করছি, এটার কি কি উপকারিতা আছে সেটা একটু পয়েন্ট আকারে এখানে দেওয়া আছে। আমরা যাচ্ছি না তো, মাধ্যমে আমরা হচ্ছে কি কি উপকার পেয়ে থাকি।
সবার প্রথমে হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন কাস্টমার রিলেশনশিপ। কারণ কি, তুমি আনইন্টারাপ্টেড ভাবে তোমার যেই অর্ডারটা ছিল সেই অর্ডারটা ডেলিভারি করতে পারতেছো। যে প্রপারলি যেহেতু ইনভেন্টরিতে সবকিছু কন্ট্রোলিং হচ্ছে, প্রপারলি তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে, ফাইনাল গুড যেটা সঠিক সময়ে তোমার স্টোর হাউসে চলে গেল, ওখান থেকে তোমার ট্রাকে করে পোর্টে চলে গেল, শিপমেন্ট হয়ে গেল সুন্দর সময় মতো, তাহলে কি হচ্ছে, আমি যদি প্রপারলি আসলে এইগুলো করতে পারি আমার বাকি স্টেজ গুলো সহজ হবে কি। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোডাকশন আনইন্টারাপ্টেড হবে, সেটা আমরা প্রথমে বলে এসেছি। আমার হচ্ছে ওয়ার্কিং যে ক্যাপিটাল গুলো আছে সেটা সুন্দরভাবে আমি কি করতে পারবো, প্রপার ইউটিলাইজ করতে পারবো। যে আমার কখন কোন প্রোডাক্টটা কাজে লাগাইলে, বা হচ্ছে কোন র ম্যাটেরিয়াল যদি বলি, কোন র ম্যাটেরিয়াল কোন আইটেম গুলো আসলে আগে দিয়ে কাজ করালে আমার জন্য সুবিধা হবে, সেগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি। মাঝে মাঝে আমার কি হয়, বিভিন্ন প্রোডাক্ট ড্যামেজ হয়ে যেতে পারে, হয় না অনেক সময়, থাকতে থাকতে ড্যামেজ হয়ে গেল, বা প্রোডাক্ট তৈরি করেছো, তৈরি করার পরও ড্যামেজ হয়ে গেল, বা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেই ক্ষেত্রে ইনভেন্টরিতে যদি এক্সট্রা প্রোডাক্ট থাকে তোমার জন্য সহজ হবে। হ্যাঁ, তাহলে আর মানে দৌড়াদৌড়ি করতে হবে না, যেহেতু অলরেডি স্টোর করে রেখেছে অনেক জিনিস, সহজে সুন্দর করে আমরা কি করতে পারি, আমাদের কাজটা ঠিকভাবে করতে পারি। আর ইকোনমি ইন পারচেজিং, এটা তো একটু আগেই বললাম যে আমরা কি করি, যখন কোনো প্রোডাক্টের দাম মোটামুটি একটা রিজনেবল প্রাইসে থাকে, অনেক মোটামুটি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা প্রোডাক্ট গুলো স্টোর করে রাখি। আর এই ক্ষেত্রে আমাদের হয় কি, দামের ক্ষেত্রে আমরা কস্ট এফেক্টিভ ওয়েতে কাজ করতে পারি। এই জন্য বলা হয়েছে পারচেজিং এর ক্ষেত্রে তুমি একটু কস্ট এফেক্টিভ ওয়েতে কাজ করতে পারো, বা হচ্ছে একটু বেনিফিটেড হইতে পারো এই ক্ষেত্রে। আর প্রপার ইনভেন্টরি কন্ট্রোল যদি করা হয়, তখন হচ্ছে একই জিনিস বা অর্ডারিং এর ক্ষেত্রে ডুপ্লিকেশনটা কমে যায়। কারণ হচ্ছে কি, এখানে আমার প্রপারলি ট্র্যাক থাকে, সবকিছুতে সুন্দর করে ট্র্যাক করা থাকে, কোন প্রোডাক্টটা আছে কোনটা নাই। হ্যাঁ, আমরা সহজেই এটা জানতে পারি, যার কারণে ডুপ্লিকেশনটা কম কম হয় কি। বাট আমার যদি ওভারঅল কন্ট্রোল না থাকে কোন একটা জিনিসের উপরে, কোথায় গিয়ে আছে আমরা জানি না, তো হয় কি, মনে করে আরে এটা তো প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আমার হচ্ছে লাগবে, তখন আমরা আবার রিফিল করার জন্য নিয়ে আসে, তারপরে যখন খুঁজে খুঁজে করলাম দেখলাম অলরেডি আমার এই প্রোডাক্ট আছে। মাঝে মাঝে হয় না, আমাদের ঘরে একটা জিনিস আছে, এটা কোথাও না কোথাও রাখছিলা, তোমার মনে নাই, কিন্তু এখন খুঁজে পাইতেছো না, আবার কিনে নিয়ে আসছো, আনার পরে দেখলে ঠিকই পাওয়া গেছে একই জিনিস, তো এটা কি ডুপ্লিকেশন। এই জিনিসটা আমরা যদি ইনভেন্টরি ক্ষেত্রে চিন্তা করি, ইনভেন্টরি তো আসলে বিশাল বড় হয়, তো তখন ডুপ্লিকেশন হয়ে গেলে আহ মেনটেন করাটা কষ্ট হয়ে যায়। কিভাবে, প্রোডাক্ট তো তোমার জায়গা দিতে হবে, সেই ক্ষেত্রে হইতে পারে কি। আর এই জন্য বলা যে এগুলোর ক্ষেত্রে আমরা বেনিফিটেড হই, ইনভেন্টরি কন্ট্রোল যদি আমরা মেনটেন করি, কন্ট্রোলিং করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে ইনভেন্টরি রিলেটেড কিছু কস্টিং আছে। এই আমরা কথায় বারবার বলছিলাম হোল্ডিং কস্ট, হোল্ডিং কস্ট মানে হচ্ছে কি, ইনভেন্টরি মেনটেন করতে গেলে আমার কিছু কস্টিং লাগে, সেরকম দেখো হোল্ডিং কস্ট অথবা ক্যারিং কস্ট দুই নাম্বারে বলা হয়েছে, অর্ডারিং কস্ট ওর সেট আপ কস্ট, তারপরে হচ্ছে স্টক আউট কস্ট বা হচ্ছে শর্টেজ কস্ট। এইগুলো কি আমরা যদি একটু ডিটেলে দেখার চেষ্টা করি, দেখো অর্ডারিং কস্ট হচ্ছে কি, যে তোমার আহ কোনো একটা ইনভেন্টরি যখন অর্ডার করা হয় মানে ইনভেন্টরি এখন তুমি তোমার আহ, ধরো একটা র মেটেরিয়াল তোমার স্টোর হাউসে এনে রাখবা। তো এটা হচ্ছে কি করতে হবে, আমাদের সবার প্রথমে তাকে অর্ডার করতে হবে, সাপ্লাইকে বলতে হবে যে আমি কি এই কোয়ান্টিটির প্রোডাক্ট নিতে চাচ্ছি। তো এই কমিউনিকেশনটা করতে গেলে যে যে কস্ট এটার সাথে জড়িত সবকিছুই তোমার হবে কি অর্ডারিং কস্ট। যেমন হচ্ছে বলা হয়েছে এখানে, দেখো এই অর্ডারিং কস্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে অর্ডারিং প্রসেস ইটসেলফ, মানে তুমি যে র ম্যাটেরিয়ালটা বলো, ফাইনাল যে গুড বলো, যেটাই অর্ডার করতে যাচ্ছ, অর্ডার করতে গেলে এই অর্ডার করার সময়
বা অর্ডার করতে যে 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 খরচগুলো এটার সাথে যুক্ত হবে সবগুলোকে বলা হচ্ছে অর্ডারিং কস্ট। যেমন বলা হয়েছে প্লেসিং দ্য অর্ডার, এই যে অর্ডারটা আমরা প্লেসমেন্ট যখন করব এখানে বিভিন্ন পদ্ধতি আছে। আমরা অনলাইনে করতে পারি, ফোনের মাধ্যমে করতে পারি, ফিজিক্যালি এসে দেখে দেখে তারপরে অর্ডার করতে পারি। এই যে অনলাইনে করতেছি বা ফিজিক্যালি যে ভিজিট করছি, এসে দেখছি, এগুলোর একটা খরচ আছে না, সেই খরচগুলো এখানে পড়বে। তারপরে হচ্ছে বিভিন্ন দাপ্তরিক যে কাজগুলো আছে, ইনভয়েস তৈরি করা, তারপরে হচ্ছে ওইটার রিলেটেড কস্ট ক্যালকুলেশন করা, বিভিন্ন ভাবে কমিউনিকেশন করা, সেইগুলো সব হচ্ছে আমার এই অর্ডার কস্টিং এর মধ্যে পড়ে যাবে। তারপরে হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক যেটা বলা হয়েছে, মানে হইতেছে আমরা আমার ফ্যাক্টরির ভিতরে ইনভেন্টরিতে প্রোডাক্ট গুলো এনে রাখতেছি বা বের করতেছি, আনলোডিং বা লোডিং করতেছি, তারপরে হচ্ছে গাড়ি দিয়ে আনা নেওয়া করতেছি, এগুলো সব হচ্ছে আমার অর্ডারিং কস্ট। এই প্রোডাক্টটা আনতে আমার ইনভেন্টরিতে এবং ইনভেন্টরি থেকে দিতে আমার যে খরচটা হয় সেটাকে বলতেছে। তো তোমার হচ্ছে, সরি দিতে না, এটা হচ্ছে অর্ডারিং কস্ট, তো মানে ইনভেন্টরিটা টোটাল প্রসেসিং করতে নিয়ে আসার জন্য যা যা খরচ সেটা। তো এখন ইনভেন্টরিতে এনে তুমি প্রোডাক্টটা রাখলা, এটাকে আমরা বলতেছি কি ইনভেন্টরি ক্যারিং কস্ট। ইনভেন্টরিটা ক্যারি করতে, হোল্ড করতে বা হোল্ডিং কস্ট যেটা বলি, হোল্ড করতে যে খরচটা হয়, যেমন কি হইতে পারে ইনভেন্টরি যেহেতু আমি আমার একটা স্টোর হাউস বা ওয়্যার হাউসে রেখেছি, সেই ওয়্যার হাউসের ভাড়া দিতে হবে আমার, ওয়্যার হাউসের টেম্পারেচার যেন প্রপার থাকে সেটা মেনটেন করতে হবে, সেটার জন্য বিভিন্ন হিউমিডিফায়ার ইউজ করতে পারি, অথবা হচ্ছে কি এসি ইউজ করা লাগতে পারে, যে কোনো মেশিনারিজ ইউজ করা লাগতে পারে, তো সেটার খরচ তো, আবার হচ্ছে বিদ্যুৎ বিল দিতে হয় সেটার খরচ হইতে পারে। তারপরে হইতেছে তোমার এই ইনভেন্টরিটা মেনটেন করার জন্য লোকজন রেখেছি তাই না, যেন প্রপারলি এটা কন্ট্রোল করতে পারে, তাদের যে বেতন টেতন দিতে হবে, যে খরচগুলো আছে সবকিছুই আমার হচ্ছে কি ইনভেন্টরি ক্যারিং কস্ট অথবা হোল্ডিং কস্টের মধ্যে পড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি স্টক আউট কস্ট, মানে হচ্ছে কি কোনো প্রোডাক্ট এখন আমার কাছে নাই, হঠাৎ করে খালি হয়ে গেল, এখন ইমার্জেন্সি ভাবে আমার আনতে হবে, সেইখানে যদি খরচ হয়ে থাকে সেইটাকে আমরা বলতেছি স্টক আউট কস্ট। যেমন বলা হয়েছে রিটেলারদের জন্য ইট ক্যান ইনক্লুড দ্য কস্ট অফ ইমার্জেন্সি শিপমেন্ট। দেখো ইমার্জেন্সি তোমার এখন হচ্ছে কি শিপমেন্ট করতে হবে, কারণ হচ্ছে কি তোমার হাতে কোনো প্রোডাক্ট অলরেডি ছিল না, এখন কি করতে হবে, তাড়াতাড়ি কিনে আনতে হবে, কিনে কিনে আইনেই তুমি তোমার কাস্টমারকে দিতে পারবা। তো এই জিনিসটাকে আমরা বলি স্টক আউট কস্ট, যে আমার ইনভেন্টরিতে যদি থাকতো তাহলে তো আর আমার এই এক্সট্রা খরচটা লাগতোই না, ইনভেন্টরিতে নাই, বা হচ্ছে ফাইনাল যদি আমি বলি কোয়ান্টিটি যে প্রোডাক্টটা সেটা এখন আমার হাতে নাই, যার কারণে আমি কি আমার তো এখন কাস্টমারকে ধরে রাখতে হবে, তার অর্ডারটা তো আর ক্যান্সেল করতে পারবো না, ফুলফিল করতে হবে সময়ের মধ্যেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে অন্য জায়গা থেকে কিনে এনে আমার এই প্রোডাক্টটা দিয়ে দিতে পারে, সেটা হইতে পারে। এগুলোকে আমরা স্টক আউট কস্ট বলতেছি। পারা যাবে তিনটা কস্টের ব্যাপারে যে আমরা পড়েছি, এটা ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ। কস্টিং গুলো একটু ভালো করে দেখবা, যে একটা প্রোডাক্ট ইনভেন্টরি মেনটেন করতে গেলে ইনভেন্টরি যখন অর্ডার করব, অর্ডারিং কস্ট, অর্ডারটা আসলো ইনভেন্টরিতে রাখলাম, রাখার পরে ওই রাখতে যে 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 খরচ সেগুলো হচ্ছে কি ক্যারিং কস্ট, আর হচ্ছে কি ইনভেন্টরি যদি শেষ হয়ে যায় তখন ইমিডিয়েটলি আমার যে খরচাপাতি লাগে সেটাকে আমরা বলতেছি স্টক আউট কস্ট। আপনার মোবাইলটা মা আয়াত নিয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা হচ্ছে তোমার এই যে ইনভেন্টরি, মোবাইল ওই ঘরে কার্টুন দেখতেছিল, ওটা বন্ধ হয়ে গেছে তাই আপনাদের দিচ্ছি। আচ্ছা, ইনভেন্টরি ইকোনমিক অর্ডার যেটা আমরা বলি হাউ মাচ টু অর্ডার, ওই যে প্রথমে যখন আমরা ইনভেন্টরি কন্ট্রোল করতেছিলাম তখন হচ্ছে দুইটা টার্ম বলেছিলাম না, যে কতটুকু অর্ডার করতে হবে এবং হচ্ছে কি কোন সময় করতে হবে, সেটা আমাদের একটা ক্যালকুলেশনের বিষয়।
তো ওই ক্যালকুলেশন করতে গেলে আমার এই বিভিন্ন, এখানে আমরা যে দেখতে পাচ্ছি মডেল বলা হয় এগুলোকে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল, মানে হচ্ছে কোন কোয়ান্টিটিতে অর্ডার করলে আমার হচ্ছে প্রপার ইনভেন্টরি মেনটেন করা হবে, ইকোনমিক্যালি আমি হচ্ছে বেনিফিটেড হব, সেই জিনিসটা আসলে বের করে আনা। তো এগুলো অলরেডি এস্টাবলিশড জিনিস, আমরা জাস্ট অ্যাপ্লাই করি কি আর। তো আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যে মডেল আছে সেটা হচ্ছে তিন ভাবে করা যেতে পারে। নর্মাল হচ্ছে বেসিক ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল, আর একটা হচ্ছে ইকোনমিক প্রোডাকশন আর কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেল, এটা আছে। তো এর মধ্যে হচ্ছে আমরা কোয়ান্টিটি মডেল যেটা, সেটা একটু দেখার চেষ্টা করি। এটা খুব কমন, এটা তোমরা আগেও দেখে আসছো হয়তো, এগুলো হচ্ছে অ্যাপারেলে পড়ানো হয় কি আর, সেম জিনিসই। হ্যাঁ, দেখো এখানে কি বলা হয়েছে, যে হয়তো আমার একটা অর্ডার যখন আমরা রিসিভ করি, আর একটু দেখাতে পারলে ভালো হতো যে দেখো এখানে একটা পয়েন্টার দিয়ে বলা আছে যে একটা রিসিভ অর্ডার, রি-অর্ডার পয়েন্ট, তারপরে কোয়ান্টিটি অন হ্যান্ড, ইউজেস রেট, প্লেস অর্ডার, আবার রিসিভ অর্ডার, মাঝখানে একটা লিড টাইম। প্রথম যে আমরা পিরামিড টাইপের একটা জিনিস দেখতে পাইতেছি, সেটা যদি আমরা খেয়াল করি, যে এখানে কার সাথে কার মানে রিলেশন দেওয়া হচ্ছে, সময়ের সাথে আমার কোয়ান্টিটির একটা রিলেশন বিল্ড আপ করা হয়েছে। হ্যাঁ, সময় কিসের কিসের, প্রথমে যখন আমার আহ কোন একটা প্রোডাক্ট অর্ডার করা হয়, তখন আমার হাতে আহ আমরা কি বলি, যে যখন অর্ডার করি আমরা প্রোডাক্ট গুলো নিয়ে আসি, কি হইতে পারে, এটা ইনভেন্টরি হইতে পারে। হ্যাঁ, ইনভেন্টরি আমার ফুল আছে, এখন হচ্ছে প্রতিনিয়ত আমরা কি করতেছি, প্রোডাকশন করছি, ইনভেন্টরি কিন্তু শেষ হচ্ছে, যেটা আমরা দেখি আমাদের যে পিরামিডের এই জিনিসটা নিচে নামতেছে, আস্তে আস্তে নিচে নামতেছে, নিচে নামতে নামতে এক সময় কি হবে, আমার হচ্ছে আবার অর্ডার প্লেস করতে হবে। প্লেস অর্ডার মানে হচ্ছে এখানে আবার রি অর্ডার পয়েন্ট নামে একটা পয়েন্ট আছে, এর নিচে যদি নেমে যায় তখনই আবার অর্ডার প্লেস করতে হয়। তার মানে কি, আমাদের একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে কাজ করা হয়, তাই না? আমার যদি প্রোডাকশন কোয়ান্টিটি থাকে 10,000 পিস, আমি প্রোডাকশন করব 10,000 পিস প্রোডাক্ট তৈরি করতে গেলে আমার যে কোয়ান্টিটির ইনভেন্টরি র ম্যাটেরিয়াল থাকা প্রয়োজন সেগুলো ছিল, তা আস্তে আস্তে শেষ হয়ে যাবে না? আমার হচ্ছে শুধু কি অর্ডার কোয়ান্টিটি 10,000 পিসে থাকবে, আরো বেশি থাকতে পারে না? অন্যান্য প্রোডাকশনে কাজ করতে পারি, একই ম্যাটেরিয়াল দিয়ে তো করি, তো সেটা তো শেষ হয়ে যাবে একেবারে। আমি আমার ইনভেন্টরি খালি করে দেন রিফিল করি, সিস্টেমটা এরকম না। সিস্টেম হচ্ছে কি, মোটামুটি 70% যখন আমার খালি হয়ে যায়, তখনই আমরা কি করি, আবার নতুন করে রিফিল করি। তো ওই 70% যে খালি হবে, এটা আমরা একটা লিমিট আমরা নিজেরা সেট আপ করে দেই, সেটাই হচ্ছে রি-অর্ডার পয়েন্ট, বা হচ্ছে রিফিল পয়েন্ট, যে এ পর্যন্ত যদি চলে আসে আমার তাহলে আমরা কি করব, আবার নতুন করে আমার রিফিল করব, প্রোডাক্ট এনে ইনভেন্টরিতে রেখে দিব, তাহলে আমার প্রোডাকশনটা কন্টিনিউয়াস ভাবে চলবে। তারপরে হচ্ছে কিছু ম্যাথ টেস্ট আছে, এগুলো আমরা ক্লাসে দেখবো। তার আগে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির কিছু অ্যাজাম্পশন একটু দেখে নেই। ম্যাম আজকে থাক ম্যাডাম। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি, এই জন্য আমি আর পড়াবো না। অ্যাজাম্পশনটা একটু দেখো, জাস্ট এটা 1 মিনিট একটু বলি, তাহলেই তো এই টপিকটা শেষ হয়ে গেল। দেন হচ্ছে আমরা ওই ম্যাথ গুলো করবো কি আর, এগুলো সহজ, এগুলো মুখে মুখে করানো যাবে, কষ্ট হবে না কি আর। আচ্ছা, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যেহেতু বলা হয়েছে, যে আমরা কোন কোয়ান্টিটিতে অর্ডার করলে আমার হচ্ছে ইকোনমিক্যালি বেনিফিটেড হব, হ্যাঁ, প্লাস হচ্ছে আমার প্রোডাক্টটাও আনতে পারবো। তো এগুলো করতে গেলে আমার হচ্ছে কিছু জিনিস একটু কনস্ট্যান্ট ধরা হয়, মানে এগুলো আর আমলে নেওয়া হয় না, যে এগুলো ক্যালকুলেশন করতে হবে বা চিন্তা করতে হবে। যেমন হচ্ছে বলা হচ্ছে এখানে সবসময় ধরে নেওয়া হয় যে আমরা জানি আমাদের ডিমান্ড কি হবে এবং হচ্ছে কতটুকু হবে সেটা আমাদের জানা, এগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট। কিছু কিছু জিনিস কনস্ট্যান্ট থাকে, যে লিড টাইম কবে হবে সেটা তো আমরা জানি অলরেডি, যেহেতু আমার জানা আছে যে 3 মাসের মধ্যে আমার দিতে হবে, কতটুকু আমার অর্ডার কোয়ান্টিটি সেটাও আমার জানা আছে, সেগুলো আমাদের এখানে এগুলো ফিক্স থাকে।
তারপরে হচ্ছে কি আমার সেট আপের যে কস্ট সেটাও মোটামুটি একটু ফিক্স থাকে। তারপরে বলা হয়েছে এখানে আমরা কি করি, যে যে ডিমান্ড গুলো আছে সবগুলো ডিমান্ড অবশ্যই ফুলফিল করব, কারণ হচ্ছে কি আমাদের আলটিমেট যে ডিমান্ড সেটা তো আমরা অলরেডি জানি, এবং হচ্ছে সেই হিসেবে কাজ করা আছে বা হচ্ছে আমরা কাজ করি। এই জন্যই বলা যে আমরা এখানে যে অ্যাজাম্পশন গুলো ধরে নেই, যে আমরা ধরে নেই আমাদের এই যেখানে যে পয়েন্ট গুলো বলা হয়েছে সবকিছু মোটামুটি জানা এবং ফিক্স। তো এগুলো আর কোনো নষ্ট হয় না। এটা পড়বা। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির পুরো স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট, আমি আরেকটু বাড়ায় দিব, আর একটু এখানে ছিল মনে হয় আরেকটা স্লাইড ওপেন করে ফেলছি। ঠিক আছে, আমি হচ্ছে আবার একটু দেখে তোমাদের জানিয়ে দিব না বা আপডেট করে দিব না, যেহেতু এটা আপাতত ক্লাসে আপলোড করিনি, যেটা এডিট করার আমি একটু করে দিব না। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আহ আমরা হচ্ছে তাহলে কি বললাম, লেকচারটা মনে হয় একটু চেঞ্জ হবে, হ্যাঁ, 5 9 আর 4, আমি আসলে খেয়াল ছিল না কোনটা যে পড়াবো। তো মনে হলো যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট দিয়ে শুরু করি, তোমাদের জন্য ভালো হবে, যেহেতু থিওরি পড়াবো। হ্যাঁ, খেয়াল রাখো, নাম্বারটা চেঞ্জ হইতে পারে, আমি একটু আরেকটু দেখতে হবে। তো আমরা ইনশাল্লাহ রবিবার দিন যখন ক্লাসে যাব, আমরা আমাদের প্রিভিয়াস যে পড়া আমরা সেটা শুরু করবো। হ্যাঁ, খেয়াল রাখো, অনলাইন নিলে আমি ইনভেন্টরিটা শেষ করে দিব। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি শুরু করেছিলাম। আমি এখান থেকে আরেকবার একটু রিক্যাপ করতেছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যে টার্মটা। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে আমরা ইনভেন্টরি ম্যানেজ করার ক্ষেত্রে আসলে আহ ঠিক কত কোয়ান্টিটির প্রোডাক্ট আসলে আমার ইনভেন্টরিতে এনে রাখা উচিত, কখন রাখা উচিত, এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যে আসলে কত কোয়ান্টিটিতে অর্ডার করলে সেটা আমার জন্য কস্ট এফেক্টিভ হবে, আমার জন্য ভালো হবে, সেই জিনিসটাকে আমরা বলতেছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল। এখন এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমরা যদি বলি যে হাউ মাচ টু অর্ডার, এটার ক্ষেত্রে তিনটা মডেল আছে। আমরা মেইনলি হচ্ছে প্রথমটাই দেখবো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল, আরেকটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেল। এটা হচ্ছে তিন রকমের। হ্যাঁ, একটা হচ্ছে আমরা কতটুকু অর্ডার করবো, আরেকটা হচ্ছে আমরা যখন প্রোডাকশন করব সেটার নিয়ে ক্যালকুলেশন হবে, আরেকটা হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্টেড মডেল। তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির ক্ষেত্রে এই তোমাদের এই কি বলে এটাকে, একটা চিত্র যদি বলি, গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আছে যে যদি দেখানো হয়েছিল তোমাদের, আরেকবার হচ্ছে একটু বলি যে এই গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা দেখতেছে এটার মাধ্যমে আসলে আমরা চেষ্টা করি বোঝানোর যে কোন পয়েন্টে আমার একটা প্রোডাক্ট চলে আসলে আমাকে আবার রিঅর্ডার করতে হবে। তো আমরা এখানে এক্স আর ওয়াই এক্সিস বরাবর দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এক্স বরাবর হচ্ছে সময় এবং ওয়াই বরাবর হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড। আমার হাতে কয়টা প্রোডাক্ট আছে বা কোয়ান্টিটি যদি বলি, তো কোনো একটা অর্ডার আমরা যখন রিসিভ করি তখন একদম প্রথমে আমাদের হাতে ফুল কোয়ান্টিটির প্রোডাক্ট থাকে, মানে হচ্ছে আমার কাছে কোন একটা অর্ডার আসলো বা কোন একটা প্রোডাক্টের ইনভেন্টরি আমরা যখন মেনটেন করছি, প্রথমে যখন কিনে আনি ফুল কোয়ান্টিটিরই থাকে। তারপরে কি হয়, আস্তে আস্তে যে ইউজেস রেট আমরা যেটা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে আমাদের প্রোডাক্ট কমতে থাকবে, কমতে কমতে এক পর্যায়ে জিরোতে চলে যাবে। তো জিরোতে যাওয়ার পরে আমি হচ্ছে যদি আবার নতুন করে প্রোডাক্ট এনে আমার ইনভেন্টরিতে রাখি, তাহলে কি হবে, আমাদের প্রোডাকশনে বাধা আসবে, কারণ হচ্ছে ইনভেন্টরিতে আমার প্রোডাক্ট নাই, আমি চাইলে আমি প্রোডাক্টটা নিতে পারতেছি না। তো এই কারণে আমাদের আসলে এই রিঅর্ডার পয়েন্ট টার্মটা চলে আসছে, যে আমাদের একটা নির্দিষ্ট লিমিট দেয়া থাকে। যদি বলা হয় যে যখন কোনো তোমার প্রোডাক্টের ইনিশিয়াল প্রোডাক্টের কোয়ান্টিটি ছিল সাপোজ 1000, আর হচ্ছে বলা হয়েছে 1000-এর জন্য যখন প্রোডাক্ট মোটামুটি 50টায় চলে আসবে, তখন সেটা হচ্ছে রিঅর্ডার পয়েন্ট, মানে 50-এ চলে আসলে তুমি নতুন করে রিফিল করবা, রিফিল করে তোমার এই জিনিসটা ভরিয়ে ফেলবা, সেটাকেই আসলে রিঅর্ডার পয়েন্ট বলি। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি তিনটা ত্রিভুজ আকারের দেওয়া, তার মানে কি নতুন করে আমার কিন্তু রিফিল হচ্ছে, আবার নতুন করে অর্ডার আসতেছে, আমরা কিন্তু কাজ কন্টিনিউয়াসই করতেছি, তাই না? এবং এটার মধ্যে আমরা একটা লিড টাইমের ব্যাপারও দেখতে পাচ্ছি। লিড টাইম হচ্ছে কি এই সময়ের মধ্যেই আমার কি করতে হয়, অর্ডারটা
ডেলিভারি করতে হয়। ওকে, দিয়ে দিলাম, সবকিছুই হয়ে গেল, আবার নতুন করে আমরা অর্ডার পাই, আবার নতুন করে আমাদের কাজ শুরু হয়ে যায়। এটা যদি আমরা অর্ডারের ক্ষেত্রে করি। আর যদি আমার নর্মালি ইনভেন্টরি মেনটেনের ক্ষেত্রে করি, তখন আমাদের কি হবে, এখানে রিসিভ অর্ডার মানে নতুন করে আমরা যখন আবার রিফিল করলাম, রিফিল করলে আমার প্রোডাক্টের কোয়ান্টিটিটা আবার বেড়ে গেল, ইনভেন্টরি লেভেলটা আমাদের বেড়ে গেল, সেই জিনিসটাই বোঝানো হয়েছে। ওকে। এবং আমরা যখন কোয়ালিটি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেলটা মেনটেন করব, তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বানাতে গেলে বা হচ্ছে ক্যালকুলেশন করতে গেলে যে জিনিসগুলোকে আমার কনস্ট্যান্ট ধরা হয়, এখানে বলা হয় যে বাজারে কোন ডিমান্ড চলতেছে, মানে হচ্ছে কোন একটা প্রোডাক্টের কতটুকু চাহিদা আছে সেটা আমার জানা আছে। এবং হচ্ছে কি, আমি কোন সময়ে প্রোডাক্টটা দিব সেটাও আমার জানা আছে। তার মানে কি, এখানে কনস্ট্যান্ট যে দুইটা জিনিস আমরা আবার দেখি, যে আমাদের ডিমান্ড যেটা বাজারে চলছে, আমরা হচ্ছে জানি ডিমান্ড মানেই হচ্ছে কি আমার কতটা প্রোডাক্ট তৈরি করতে হবে সেটা আমার জানা আছে, এবং সেই প্রোডাক্ট গুলো তৈরি করে আমার কত দিনের মধ্যে দিতে হবে সেটাও আমাদের জানা আছে। আচ্ছা, এবং বলা হয়েছে আমাদের এই প্রোডাক্ট গুলো ডেলিভারি করার ক্ষেত্রে কোনো কোয়ান্টিটি ডিসকাউন্ট থাকবে না। কোয়ান্টিটি ডিসকাউন্ট মানে হচ্ছে যে আমরা কোনো একটা প্রোডাক্টের সংখ্যা কমিয়ে দিতে পারবো না। হ্যাঁ, এটা আমাদের উপর ডিপেন্ডেন্ট না, আমাদের যতটুকুই অর্ডারে থাকবে আমরা সেটা দিব, মানে সেই জিনিসটা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে আমাদের সেট আপ যে কস্ট সেটাও কনস্ট্যান্ট থাকবে। তারপরে হচ্ছে আমরা সঠিক সময় ঠিকঠাক মতো আমাদের যত ডিমান্ড ছিল সেই ডিমান্ড গুলো ফুলফিল করে দিতে পারবো। এবং বলা হয়েছে আমরা যদি ইকোনমিক অর্ডার মেনটেন করি, আমরা সুন্দরভাবেই আমাদের যে শিপমেন্টটা আছে, যেহেতু আমরা ডিমান্ড ঠিকঠাক ভাবে ফুলফিল করতে পারছি, তার মানে কি আমি ঠিকঠাক ভাবেই আমার শিপমেন্টের প্রোডাক্ট গুলো আনতে পারতেছি এবং দিতে পারতেছি। এগুলো হচ্ছে ধরে নেওয়া হয় আমরা যখন কোনো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নিয়ে ক্যালকুলেশন করি বা কাজ করি। আমরা দেখি এখানে একটু ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির আমরা যদি টোটাল একটা কস্ট ক্যালকুলেশন করি, মানে হচ্ছে আহ কি বলবো, হ্যাঁ, আমরা যখন কোনো একটা ইনভেন্টরি মেনটেন করি, তো ইনভেন্টরি মেনটেন করতে গেলে তোমার কি ধরনের খরচ হবে সেটা যখন তুমি ক্যালকুলেশন করবা, সেটা এখানে বলা হয়েছে। এটা তোমরা দেখে আসতে পারো, আগে একই ইকুয়েশন হচ্ছে আমি তোমাদের ইয়েতেও বই আপলোড করে দিয়েছি ড্রাইভে, ওই ক্লাসরুমে গিয়ে। আর ওই কি জানি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আর কি জানি একটা ছিল বই নাম, ওপি খান্নান, হ্যাঁ। ওইটা হচ্ছে দুইটার জন্যই ভালো, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, দুইটার জন্য খুব ভালো একটা বই। দেখবো অনেক অনেক টপিক নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে। তোমরা আরো যদি পড়তে চাও, জানতে চাও, ওখান থেকে আরো বিশদ পড়তে পারো। ওকে। তো বলতেছিলাম টোটাল কস্ট নিয়ে, যে আমরা যখন ইনভেন্টরি মেনটেন করি টোটাল কস্ট গুলো ক্যালকুলেশন যখন করব কিভাবে করতে পারি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির জন্য। তো আমার হচ্ছে কি কি লাগবে এখানে, আমরা ইকুয়েশনটা যদি একটু দেখি, এখানে হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে ডি বাই কিউ ইন্টু এস। ডি হচ্ছে অ্যানুয়াল আমার একটা ডিমান্ড, মানে হচ্ছে বাৎসরিক আমার নিশ্চয়ই কোনো একটা ডিমান্ড থাকবে, সেটাকে আমরা ডিভাইড করব যে কতটুকু অর্ডার আমার প্লেসমেন্ট করা হয়েছে, সাথে হচ্ছে এটার সাথে আমার হচ্ছে অর্ডারিং কস্ট বা সেটআপ কস্ট, সেই কস্টটা মাল্টিপ্লাই করব। তারপরে হচ্ছে এটার সাথে অ্যাড করব কিউ বাই টু ইন্টু এইচ। এইচ হচ্ছে অ্যানুয়াল হোল্ডিং কস্ট, আমার হচ্ছে ইনভেন্টরিটা মেনটেন করতে অ্যানুয়ালি আমার কি ধরনের খরচ হয়েছে সেটা। তার মানে কি, দেখো এইখানে যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো আছে এটা কিন্তু এত কঠিন কিছু না। তোমার যদি বলা হয় টোটাল কস্ট তুমি বের করো, তাহলে এখানে বাকি যে ক্যালকুলেশনের অপশন গুলো যেগুলো দেয়া আছে সবগুলো কিন্তু নাম্বার দেয়াই থাকবে, যে তোমার অ্যানুয়াল ডিমান্ড কত সেটা তুমি জানবা। তারপরে হচ্ছে তোমার কতটুকু অর্ডার করা হবে সেটাও তোমার জানার বিষয়, অ্যানুয়াল হোল্ডিং কস্ট, এগুলো সবকিছু দেওয়া থাকবে, তোমাদের জাস্ট কি করতে হবে, ইকুয়েশনে বসিয়ে এটা ক্যালকুলেশন করে ফেললেই হয়ে যাবে, ইজি। সাথে হচ্ছে আমরা কি করতে পারি, টোটাল কস্ট ক্যালকুলেশন করলাম, তারপরে বলা হয়েছে আমরা হচ্ছে আহ টোটাল
কস্টটা মিনিমাইজ করতে পারি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দিয়ে। মানে হচ্ছে কি আমার কতটা প্রোডাক্ট আমি অর্ডার করব সেইটার একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, কতটা প্রোডাক্ট অর্ডার করলে আমার জন্য এটা ইকোনমিক্যালি ইফিশিয়েন্ট হবে, কস্ট ইফেক্টিভ হবে। হ্যাঁ, সেইটা এখানে দেওয়া আছে 2DH ডিভাইডেড বাই, এখানে এটা রুট ওভার দেওয়া আছে, এটা ইকুয়েশন খেয়াল রেখো, আমরা যখন করবো তখন আহ লাগবে কি। তারপর আরেকটা আছে উইদাউট সেফটি স্টকে রিঅর্ডার পয়েন্ট কত হবে। আরেকটা হচ্ছে যদি আমার সেফটি স্টক থাকে তখন আমার রিঅর্ডার পয়েন্ট হবে। রিঅর্ডার পয়েন্ট কোনটা ছিল বলেছিলাম যে আমাদের যখন প্রোডাক্ট আস্তে আস্তে কমে যাবে, কোন পয়েন্টে আসলে বা কত নাম্বার প্রোডাক্টে আসলে আমরা নতুন করে আমার ইনভেন্টরি আবার রিফিল করব, সেটাই হইতেছে রিঅর্ডার পয়েন্ট। মানে কোন পয়েন্টে আসলে নতুন করে আমি আবার অন্য ডিপার্টমেন্টে বলবো যে আরে ভাই আমার তো ইনভেন্টরি শেষ, আপনি আমাদের ইনভেন্টরিতে এই প্রোডাক্ট গুলো পাঠিয়ে দেন, সেটাকে বলতেছে রিঅর্ডার পয়েন্ট। সেটা হচ্ছে কি D × L, ডেইলি বা উইকলি একটা ডিমান্ড থাকবে, এটা বলা থাকবে যে দিনে থাকবে না সপ্তাহে থাকবে, আর তোমার লিড টাইমটা দেওয়া থাকবে। আর যদি সেফটি স্টক থাকে, সেফটি স্টক থাকলে সেফটি স্টকের অ্যামাউন্ট কতটুকু সেটাও দেওয়া থাকবে। সেফটি স্টক জিনিসটা কি, যে আমার ইনভেন্টরিতে প্রোডাক্ট তো আমরা এক্সট্রা করে রাখি, তারপরে কি হয় মাঝে মাঝে ইনভেন্টরির ব্যাকআপ হিসেবে আমরা আরো প্রোডাক্ট রাখি। হ্যাঁ, দেন ইনভেন্টরিতে শেষ হয়ে গেল আমার হচ্ছে, তখন আমার যে সাপ্লায়ার আছে তা সে এসে প্রোডাক্টটা দিবে, ওরকম সময় যদি আমার হাতে না থাকে, আমরা তখন কি করি যে ওরকম আহ, নাও থাকতে পারে আমাদের, যেন ইনস্ট্যান্ট আমি আমার ফ্যাক্টরি থেকে নিয়ে আসতে পারি, আমরা তাই সেফটি স্টক মেনটেন করি। মানে ইনভেন্টরিরও ব্যাকআপ এটাকে বলবো। হ্যাঁ, এক্সট্রা, এটাকে সেফটি স্টক বলি। তো ওটাই বলছে যে যদি সেফটি স্টক থাকে, যদি সেফটি স্টক না থাকে তখন ইকুয়েশনটা দেখতে কেমন হবে। আর এখানে দেখো সবগুলো ডাটা দেওয়া আছে, আমরা একটু আগে যেটা বললাম যে সবগুলোই দেয়া থাকে। দেখো ডিমান্ড, উইকলি কত ডিমান্ড ওদের থাকবে, তাহলে উইকলি ডিমান্ড যেহেতু তোমার দেওয়া আছে, তাহলে এক বছরের ডিমান্ড কত, অ্যানুয়াল ডিমান্ড আমাদের যে ইকুয়েশনটা ছিল। হ্যাঁ, অ্যানুয়াল একটা ডিমান্ড কথা ছিল। তো অ্যানুয়াল ডিমান্ড তুমি ক্যালকুলেশন করতে পারবে না, উইকলি ডিমান্ড মাল্টিপ্লাই আমার হচ্ছে এক বছরে কয় সপ্তাহ সেটা মাল্টিপ্লাই করবো। দেখো এখানে দেওয়া আছে নাম্বার অফ উইকস পার ইয়ার 52টা, মাল্টিপ্লাই করলে আমার অ্যানুয়াল ডিমান্ড বের হয়ে যাবে। অর্ডারিং কস্ট দেওয়া আছে, এবং প্রত্যেকটা ইউনিট কস্ট মানে প্রত্যেকটার জন্য আমার হচ্ছে কস্টিং কত সেটাও দেওয়া আছে। অ্যানুয়াল একটা হচ্ছে ক্যারি করার জন্য একটা পার্সেন্টেজের চার্জ কাটে, সেটা কত সেটাও দেওয়া আছে, এবং লিড টাইম হচ্ছে আমার 2 সপ্তাহ। এগুলো সব আমরা যখন এখানে বসাই দিব আমার হয়ে যাবে। দেখো আমরা একটু ক্যালকুলেশন করি এখানে। উম, প্রথমে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ক্যালকুলেশন করা হচ্ছে 2DS ডিভাইডেড বাই এইচ। এখানে ডি ছিল কি আমার একটা ডিমান্ড ছিল, যেটাকে আমরা বলেছিলাম অ্যানুয়াল ডিমান্ড। তো মাত্রই বললাম যে এখানে আমার কোশ্চেনে উইকলি ডিমান্ড দেওয়া আছে, তো এখান থেকে আমার বের করে ফেলতে হবে অ্যানুয়ালে আমার ডিমান্ড কত। আর এইচ ছিল আমার হোল্ডিং একটা কস্ট। হ্যাঁ, এইচ ছিল হোল্ডিং কস্ট, এখানে হচ্ছে $15, ইউনিট কস্ট হচ্ছে 15, আর অ্যানুয়াল ক্যারিং চার্জ হচ্ছে 20%। এই দুইটা নিয়ে মানে যেহেতু ক্যারি করা হয় কত পার্সেন্টে চার্জ কাটে সেটা, আর প্রত্যেকটা ইউনিটের জন্য $15 করে কাটে। তো এই জন্য আমার কি করতে হবে, হোল্ডিং কস্ট এখান থেকে ক্যালকুলেশন করলে আমার পেয়ে যাচ্ছে $3 করে আমার পার ইউনিটে, আহ প্রতি বছরে $3 করে আমার লাগতেছে প্রতি ইউনিটের জন্য। তো আমার পেয়ে গেলাম ইকুয়েশনে যেটা থাকার কথা, এবং হচ্ছে আমরা সেটা বসাই দিলাম, ও এস এর কথা বলা আছে। $50 অর্ডারিং কস্ট, $50 সেটা এখানে দেয়াই আছে, সেটা আমরা দিয়ে দিব সুন্দর করে। তারপরে 2 মাল্টিপ্লাই আমার হচ্ছে অ্যানুয়াল যে ডিমান্ড ছিল সেটা দিব, এবং হচ্ছে আমার অর্ডার করতে কত খরচ হয়েছিল সেটা দিলাম, ডিভাইডেড বাই আমার হচ্ছে হোল্ডিং যে কস্টটা ছিল সেটা দেওয়ার পরে আমরা দেখলাম এখানে 645 ইউনিট যদি প্রোডাক্ট আমরা অর্ডার করি, এখানে নামো, তাহলে এটা আমার জন্য কস্ট ইফেক্টিভ হবে, যেটাকে আমরা বলতেছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। হ্যাঁ, যে কত কোয়ান্টিটিতে অর্ডার করলে আমাদের জন্য ভালো হবে, কস্ট ইফেক্টিভ হবে কোন কোয়ান্টিটিতে, এই এতটা অ্যামাউন্ট দেওয়া বা খরচপাতি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। এখন কি তাহলে পারবো না আমরা জাস্ট ইকুয়েশনে কি বসাই দিব, টোটাল কস্টের যে যে জিনিসগুলো ছিল মাত্র
আহ দেয়া আছে, সবই দেওয়া আছে, এটা জাস্ট এখানে ইনপুট করে দিব। করে দিলে আমার হচ্ছে টোটাল খরচ যেটা দেখাচ্ছে যে 1900 সামথিং এরকম একটা খরচ আসবে, এবং এটার সাথে আমরা রিঅর্ডার পয়েন্ট যেটা D × L আমরা সেটা করে দিব। এবং হচ্ছে লিড টাইম, ছিল লিড টাইম ওখানে দেওয়া ছিল যে লিড টাইম হচ্ছে 2 সপ্তাহ, এখানে 2 করছি। এবং উইকলি যে ডিমান্ড সেটা 240। এই দেখো আমরা আবার একটু ইকুয়েশনটা চলে যাই। ডিমান্ডে ছিল ডেইলি অথবা উইকলি যদি ডিমান্ড থাকে, এবং লিড টাইম যদি থাকে সেটা হচ্ছে উইকে অথবা ডে, যেটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে লিড টাইম 2 সপ্তাহ এবং উইকলি ডিমান্ড হচ্ছে 240 ইউনিট। তো সেই হিসেবে এখানে 240 মাল্টিপ্লাই টু 480 ইউনিট, মানে 480টা প্রোডাক্ট আমার হচ্ছে কি করতে হবে, যখন চলে আসবে তখন আবার নতুন করে আমার রিঅর্ডার করতে হবে। এটাকে রিঅর্ডার পয়েন্ট বলে। তো 480-তে যখন নেমে আসবে আমার টোটাল কোয়ান্টিটি, আমরা নতুন করে আমাদের অর্ডার প্লেস করব। আশা করি বুঝতে পেরেছো, কারণ এটা ইকুয়েশন দেয়াই আছে। তারপরে এখানে দেখো, এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য আবার কিছু দেওয়া আছে, এগুলো নিজেরা বাসায় আবার একটু প্র্যাকটিস করবা, সেম জিনিসই একটু প্র্যাকটিসের জন্য দেওয়া। এবং এখানে দেওয়া আছে যে যদি এরকম থাকে, ডিমান্ড দেওয়া আছে, অর্ডার কোয়ান্টিটিও দেওয়া আছে, তোমার হচ্ছে নাম্বার অফ নিডেল, হ্যাঁ নিডেলটা বের করো। ডিটারমাইন দ্য অপটিমাল নাম্বার অফ নিডেল, সরি নাম্বার অফ অর্ডার ফর নিডেলস হোয়েন, মানে কতটা অর্ডার প্লেসমেন্ট করা হবে সেটা নাম্বার হচ্ছে বের করো। এটা ডিটারমাইন করতে হবে। সেটার জন্য আমরা ইকুয়েশন হচ্ছে যে 1 বছরে আমরা যদি অ্যান্সারটা দেখি, 1 বছরে 5টা অর্ডার আসবে, যে কত কোয়ান্টিটি, 1000 ইউনিট, হ্যাঁ। ডিমান্ড হচ্ছে 1000 এবং অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 200। তো সেটার জন্য আমার বছরে অর্ডার প্লেসমেন্ট হবে 5 বার, সেটা ক্যালকুলেশন করা। তারপরে হচ্ছে ডিটারমাইন দ্য অপটিমাল অ্যামাউন্ট অফ টাইম বিটুইন অর্ডারস মেড ফর নিডলস হোয়েন। আচ্ছা, এই হাম, এই যে অর্ডারটা হবে এটা কতদিনের ভিতর আমাদের হচ্ছে করতে হবে, বা হচ্ছে এই কোয়ান্টিটি যদি আমাদের থাকে হাতে, তাহলে মানে কতদিনের মধ্যে আমার এই অর্ডারটা প্লেস করা লাগতেছে। যে 5 বার আমরা যে অর্ডার করতেছি, মিনিমাম হচ্ছে এই ডে এর মধ্যে আমরা করে ফেলবো। যেমন হচ্ছে অ্যান্সারটা বের হয়েছে 50 ডেজ বিটুইন অর্ডার্স। আমাদের যে অর্ডারটা করা হবে, এই অর্ডারটা ওর মধ্যে 50 দিনের একটা পার্থক্য থাকতে পারে, বা হচ্ছে 50 দিন আমরা কি করতে পারি, পর পর নতুন করে আমরা অর্ডার করতে পারি। এই অর্ডারের টাইমিংটা আমরা এইভাবে বের করতে পারি। নাম্বার অফ ওয়ার্কিং ডেজ পার ইয়ার, কতদিন আসলে কাজ করতেছে সেটা ডিভাইডেড বাই 5। তারপর এটাও হচ্ছে সেম জিনিসই প্র্যাকটিসের জন্য দেওয়া, এটাও ক্যালকুলেশন করবা। আচ্ছা, তারপর হচ্ছে সেফটি স্টক নিয়ে একটু বলা আছে, মাত্রই তোমাদের আহ math যখন বুঝাচ্ছিলাম বলেছিলাম সেফটি স্টক কাকে বলে, যে ইনভেন্টরি মেনটেন করার জন্য আমরা কি করব, এক্সট্রা সেফটির জন্য আরো কিছু যদি রেখে থাকি, যেটাকে আমরা রিভার্স স্টক বা বাফার স্টক বলে থাকি, হ্যাঁ। এই জিনিসটা মনে রেখো, রিভার্স স্টক হিসেবেও আসতে পারে, বাফার স্টক কাকে বলে সেইভাবেও আসতে পারে। রিঅর্ডার পয়েন্ট এটা তো মাত্রই বলে দিলাম, করে ফেলছো, ওই একই জিনিস। প্র্যাকটিস, হ্যাঁ এগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার লেকচার, হ্যাঁ 4 নাম্বার লেকচার শেষ হবে। ছোট্ট একটা লেকচার। আমাদের তুমি কি করতেছো? তারপরেরটা হচ্ছে বলি জানি, ওয়ার্ক স্টাডি।
আচ্ছা, এখানে আমরা ওয়ার্ক স্টাডি এবং ওয়ার্ক মেজারমেন্ট করবো। এই টপিকটা আসলে অ্যাপারেলে পড়ে আসার কথা তোমাদের অ্যাপারেল 2 তে। কারণ হচ্ছে এটা প্রোডাকশন ফ্লোরের মানে সুইং ফ্লোরের সাথে অনেক অনেক বেশি রিলেটেড। যে আমরা যখন প্রোডাকশন করব, প্রোডাকশন করার ক্ষেত্রে আমাদের কাজ ওয়ার্ক স্টাডি করতে হয়। হ্যাঁ, ওয়ার্ক মেজারমেন্ট করতে হয়। ওয়ার্ক স্টাডি এবং ওয়ার্ক মেজারমেন্ট এই দুইটা করতে হয়। তো আমরা ডিরেক্ট ওয়ার্ক স্টাডি ওয়ার্ক স্টাডি যে ডেফিনেশন আমরা সেটাতে চলে যাই। এখানে একটু বিভিন্ন কথাবার্তা লিখছে যে আসলে এটার প্রয়োজনীয়তা কেন পড়লো ওয়ার্ক স্টাডির। আমরা যদি বলি যে কেন প্রয়োজন পড়লো, মেইনলি হচ্ছে কি, যেহেতু আমাদের টেকনোলজি অনেক বেশি আপডেট হইতেছে। টেকনোলজি আপডেটের কারণে আমরা অটোমেশন অ্যাপ্লাই করতে পারতেছি আমাদের ফ্যাক্টরি গুলোতে। তো অটোমেটিক মেশিন যেহেতু আসতেছে, তো ওই মেশিন গুলো ইউজ করে আমরা কেমন এবং কতটুকু কোয়ান্টিটির প্রোডাক্ট তৈরি করতে পারতেছি, আমাদের কাজের গতি কেমন হচ্ছে, কিভাবে আমরা কাজ করছি, বা হচ্ছে এক্সিস্টিং মেশিনারিজ দিয়ে আমরা আরো কিভাবে কাজ করলে আমাদের প্রোডাকশন রেট আমরা আরো বেশি বাড়াতে পারি। হ্যাঁ, মানুষের যেন কমফোর্টও হয় এবং হচ্ছে সেফটির ব্যাপারটাও যেন ইনসিওর হয়। এই জিনিসগুলো যখন অ্যানালাইসিস করার প্রয়োজন হইলো, বা হচ্ছে আমরা যখন রিয়েলাইজ করলাম যে এই জিনিসগুলো প্রয়োজন, তখনই আসলে এই ওয়ার্ক স্টাডির যে এরিয়াটা যদি আমরা বলি, যে তখন এটা আসলো যে আসলে মানুষ যে কাজ করতেছে, হিউম্যান কে নিয়েও স্টাডি করা হয়। ওটাকে মোশন স্টাডি আমরা বলি। যে মানুষ যে কাজ করতেছে, কোন গতিতে কাজ করতেছে, মেশিন কাজ করতেছে কোন গতিতে কাজ করতেছে, কতটুকু সে প্রোডাকশন করতে ক্যাপাবল। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের কি করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, মেশিন অ্যানালাইসিস করতে হয়। এইগুলোকে আমরা বলতেছি যে আমরা এগুলোর করার উদ্দেশ্যই হচ্ছে যেন আমাদের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারি। হ্যাঁ, তো সেখান থেকেই আসলে আম, এই ওয়ার্ক স্টাডি বলো, টাইম স্টাডি বলো, এগুলো চলে আসে। যেমন আমরা দেখতেছি FW টেইলর, ফাউন্ডার অফ মডার্ন মেথড এবং হচ্ছে টাইম স্টাডি, উনি একজন আবিষ্কারক যিনি এই ওয়ার্ক স্টাডি এবং হচ্ছে টাইম স্টাডি যে থিম, হ্যাঁ, এই থিমটা বের করেছেন। এবং হচ্ছে বলেছেন যে প্রত্যেকটা টাইম স্টাডির কথা যদি বলা হয়, প্রত্যেকটা কাজ করতে একটা নির্দিষ্ট সময় লাগে, ওইটার মধ্যেই করতে হয়। ওই যে তোমাদের ক্লাসে অনেকবার বলে এসেছি না, SMB বা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, এইটা আসলে এটার মধ্যে পড়তেছে। যে এই স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু যে আমরা বলি এত মিনিট, হ্যাঁ এত মিনিট, এটা প্রত্যেকটা কাজের জন্য তার মানে কি একটা ফিক্স একটা সময় আছে। তো এই জিনিসটাই আসলে উনি এখানে বের করেছেন, যে কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করেছেন এবং প্রত্যেকটা ভাগে কি করেছেন, একটা নির্দিষ্ট সময় দিয়েছেন যে কাজটা করতে কত সময় লাগে আমি দেখি। এটাই কিন্তু টাইম স্টাডি, যে প্রত্যেকটা জব ডান করতে আসলে কতটুকু সময় লাগতেছে, সেটা যখন আমরা অ্যানালাইসিস করব, তখন একটা আলটিমেট টাইমিংটা পেয়ে যাব যে স্পেসিফিক এই অর্ডারটা বা স্পেসিফিক এই স্টাইলটা আমার বানাতে গার্মেন্টস কি আর, হ্যাঁ, টোটাল সুইং জুড়ে আমার হচ্ছে এতটুকু সময় অতিবাহিত করতে হবে। তো এগুলো ছিল প্রাইমারি কথাবার্তা। আমরা আবার ডেফিনেশনে চলে যাই। বলা হয়েছে এটা হচ্ছে বডি অফ নলেজ কনসার্ন উইথ দ্য অ্যানালিসিস অফ দ্য ওয়ার্ক মেথডস অ্যান্ড ইকুইপমেন্ট ইউজড ইন পারফর্মিং এ জব, ডিজাইন অফ অ্যান অপটিমাম ওয়ার্ক মেথড। আচ্ছা, যেটা মাত্রই বললাম যে আমাদের ওয়ার্ক স্টাডি মানেই হচ্ছে আমরা যেই অর্গানাইজেশনে কাজ করতেছি, যে অর্গানাইজেশনের যে মেশিন দিয়ে কাজ করতেছে, হয়তো যে ম্যানকে লাগিয়ে কাজ করতেছি, ওরা কিভাবে কাজ করতেছে সেটা টোটাল অ্যানালাইসিস করা। এবং ওই কাজ করতে যে ওরা কি কি আহ মেশিনারিজ ইউজ করে, বা কোন কি ইউজ করতেছে, কোনটা করে কতটুকু সময় লাগতেছে, কিভাবে করতেছে, সেটা ডিটেল অ্যানালাইসিস করাকে আমরা হচ্ছে বলি ওয়ার্ক স্টাডি। হ্যাঁ, এবং হচ্ছে এটার উদ্দেশ্যই হচ্ছে যেন হচ্ছে আমরা ম্যাক্সিমাম আউটপুট উইথ ইফিসিয়েন্সিতে বের করতে পারি। তো আসলে কি, হয়তো এরকম কোন একটা প্রোডাকশন ফ্লোরে কাজ চলতেছিল যে ডেইলি তোমার একটা স্পেসিফিক অ্যামাউন্টের প্রোডাকশন বের হয়। হ্যাঁ, তো ওটার রেট একটু কম কম্পেয়ার টু আদার ফ্যাক্টরি ইন দ্যাট এরিয়া। হ্যাঁ, যেমন যদি হয় যে ওদের প্রোডাকশন রেটটা কম,
অন্যান্য গুলোর তুলনায়, তখন হচ্ছে কি করতে হবে, ওই প্রোডাকশন রেটটা কেন কম হচ্ছে সেটা অ্যানালাইসিস করতে হবে না, সারা জীবন কি একই রেটে প্রোডাকশন করবা? অ্যানালাইসিস করতে হবে, সেই অ্যানালাইসিসটা আমরা করবো এটার মাধ্যমে। হুম? যে আসলে এই রেটটা যে কম হচ্ছে, ম্যাটেরিয়ালের জন্য হইতেছে নাকি আমার মেশিন না ম্যান, কিসের জন্য হচ্ছে, আমার সেটা ডিটেল অ্যানালাইসিস করে দেখতে হয়। তো ডিটেল অ্যানালাইসিস মানেই হচ্ছে আমার প্রোডাকশন ফ্লোরে যেতে হবে, যে আমি আমার মেশিনারিজ কিভাবে পারফর্ম করতেছে, কতটুকু সময় স্ট্যান্ডার্ড, কতটুকু সময় আসলে আহ লাগার কথা ছিল, এবং আমি কতটুকু সময় নিতেছি সেটার একটা কম্পারিজন তুমি ওয়ার্ক স্টাডির মাধ্যমে বের করে আনতে পারো। এই কম্পারিজন থেকেই তো তখন কি করতে পারবা, নিজের ইমপ্রুভমেন্টটা বেছে নিতে পারবা। তাহলে ওয়ার্ক স্টাডির প্রয়োজনীয়তা আসলে কি, কেনই ওয়ার্ক স্টাডি তাহলে করি? সবার প্রথমে যেটা বলা হয়েছে, আমরা প্রোডাকশনের ইফিসিয়েন্সি বাড়াইতে চাই। ইফিসিয়েন্সি বাড়াইতে চাই মানে হচ্ছে কি, ইফিসিয়েন্সি কি ছিল, আউটপুটের কথা থাকবে এবং হচ্ছে কিছু ইনপুট থাকবে, তাই না? এটার পার্সেন্টেজটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে হবে, যে আমরা চাই যে আমাদের যে আউটপুটটা হচ্ছে সেটা যেন একটা সুন্দর রেটে বের হয়। হুম? না না না, দেখি আম্মু একটা মুছে দেই, দাও। প্রোডাকশনের ইফিসিয়েন্সি যেন হয়, সেটা আমাদের কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিসটা করবো এভাবে যে আমরা ইফিসিয়েন্ট ওয়েতে কাজ করতে চাই। ইফিশিয়েন্ট ওয়েতে কাজ করা মানে হচ্ছে আমার মিনিমাম যেন একটা ওয়েস্ট জেনারেট হয়, এবং হচ্ছে আমার যেটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় জিনিসপত্র যেন আমি দূর করতে পারি, যেটাকে আমরা ওয়েস্ট রিডাকশন বলি। হ্যাঁ, তো ওই ওয়েস্ট রিডাকশন করতে গেলেই তোমার ওয়ার্ক স্টাডি করতে হবে। এই জন্যই বলা যে ওয়ার্ক স্টাডি। ও আম্মু একটু উঠো তো, উঠো। হুম, হুম। আচ্ছা, আমরা হচ্ছে ইম্পর্টেন্স পড়তেছিলাম, হ্যাঁ, যে আমরা কি করব, ওয়েস্ট, এটা তাহলে মিনিমাইজ করব। তারপরে হচ্ছে বলা হয়েছে আমার নন ভ্যালু এডেড যদি কোনো কিছু থেকে থাকে, যে ওয়েস্ট মিনিমাইজেশন কথা যদি আসে, সেখানে নন ভ্যালু এডেড জিনিস থাকবে। নন ভ্যালু এডেড হচ্ছে আমার প্রোডাকশন ফ্লোরে যে জিনিসটা প্রয়োজন নাই, সেই জিনিসটা তুমি এনে রেখে দিয়েছো। হয়তো এমন হতে পারে সুইং ফ্লোরে তোমার স্পেসিফিক কোনো একটা স্টাইল তৈরি করতে 10টা মেশিনের প্রয়োজন আছে, কিন্তু তুমি ওখানে এক্সট্রা আরো মেশিন এনে রেখে দিয়েছো, বা হচ্ছে এক্সট্রা আরো ম্যান এনে রেখে দিয়েছো, তাহলে কি হবে, আমাদের এটা আহ, আমাদের প্রোডাকশনের জন্য হ্যাম্পার হ্যাম্পারের কারণ হবে, প্রোডাকশনটা লেন্দি করে ফেলতে পারে, বা হচ্ছে উম আহ কাজের ক্ষেত্রে ঝামেলা তৈরি করতে পারে। আমাদের কথাই ছিল যে ওয়েস্ট মিনিমাইজ আমরা যখন করব, সব দিক থেকে আমরা মিনিমাইজ করব। তো এই জন্য বলা যে আমার, দেখি শোনা, এটা একটু হাত ছড়াও। আমরা যখন কোন একটা মিনিমাইজেশনের দিকে চলে যাব, তখন আমাদের অবশ্যই নন ভ্যালুয়েটেড যে জিনিসগুলো থাকবে, বা অপারেশনের কথা বলা হয়েছে, যে যে জিনিস আমার প্রয়োজন নাই, যে প্রসেস রান করতে গেলে হয়তো এই প্রসেসের প্রয়োজন নাই, কিন্তু আমরা হচ্ছে এক্সট্রা প্রসেস দিয়ে রাখতেছি। প্রসেসটা মেনটেন করতে গেলেও আমার হচ্ছে লোকজন লাগে, তাই না? তো এই লোকজনের আহ কি বলে এটা, মেনটেন করতে গেলেও আমার খরচপাতি দিতে হয়। তো খরচপাতি দেওয়া মানে আমার হচ্ছে সব দিক দিয়ে খরচ আরো বেড়ে যাওয়া। তো সেগুলো করা যাবে না, সেই জিনিসটা দেখতে হবে। তারপর তুই আমার ল্যাপটপ ভেঙে ফেলবি, দেখি। ছাড়। আচ্ছা, তারপর বলা হয়েছে এটা একটা অ্যাকুরেট এবং সিস্টেমেটিক প্রসিডিওর। হ্যাঁ, কারণ কি তুমি এখানে টাইম টু টাইম এবং স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, প্রত্যেকটা স্টেজেই আমরা কি করতেছি, দেখতেছি যে কি ঘটনা ঘটতেছে, কিভাবে হইতেছে, সবকিছু অ্যানালাইসিস করতেছি। এই জন্য বলা এটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে, আমরা একটা প্রসেস করতেছি, প্রসেস অ্যানালাইসিস করতেছি।
তো প্রসেস অ্যানালাইজ করতে গেলে আমাদের অবশ্যই একটা নিয়ম মেনে করতে হয়। তো এই জন্যই বলা এটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে, এবং হচ্ছে এটা শুধু আমাদের এইখানে না, হোল ওয়ার্ল্ডে এইটা অ্যাপ্লাই করা হয়। মানে প্রোডাকশন টার্ম যেখানে আছে তোমার সেইখানেই অ্যাপ্লাই করা হয়। ওকে, এই যে ওয়ার্ক স্টাডি বলতেছি আমরা, এই ওয়ার্ক স্টাডি করতে গেলে আমরা হচ্ছে কিভাবে করব, বা আর স্টেপস গুলো কি কি ওয়ার্ক স্টাডির সাথে জড়িত আছে, সেই স্টেপস গুলো এখানে সুন্দর করে একদম ফ্লো চার্ট দিয়ে করা। তো স্টেপস গুলো একটু খেয়াল রাখবে তোমরা, বিশেষ করে মেইন পয়েন্ট মনে রাখার চেষ্টা করবা। যে আমাদের তো যেহেতু স্টেপ বলা, তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট প্রসেস অনুযায়ী এটা আগায়। তো সবার প্রথম আমরা যদি দেখি কি করতে হবে, যে আমি আসলে কোনটার উপর ওয়ার্ক স্টাডি করতে চাই। আমাদের তো আসলে একটা শপিং ফ্লোর যদি ধরি, শপিং ফ্লোর অনেকগুলো স্টাইল একসাথে কাজ চলতেছে, বা হচ্ছে অনেকগুলো বাইরের কাজ একসাথে চলতেছে। তো আসলে আমি কোনটার উপর স্টাডি করতে চাই, আমাকে আগে সেটা সিলেক্ট করতে হবে। তো স্পেসিফিক কি জবের উপরে করতে চাই, নাকি হচ্ছে স্পেসিফিক কোনো প্রসেসের উপরে করতে চাই, আমাদের সেটা আগে সিলেক্ট করতে হবে। মানে উদ্দেশ্য তো তাই, আমরা হচ্ছে যে জিনিসটার উপর কাজ করতে চাই আমাদের সেটা নিয়ে আগে শুরু করা দরকার। ওকে, সেটা আমরা সিলেক্ট করলাম। দেন হচ্ছে কি করব, আমরা রেকর্ড করব। রেকর্ড যে টেকনিকটা, সেই টেকনিকটা আমরা কার উপরে অ্যাপ্লাই করব, যে এই প্রোডাক্ট তৈরি করতে, যে প্রোডাকশনটা চালাইতে, যে আমাদের আসলে কোন কোন স্টেপস গুলো এটার সাথে জড়িত আছে। হ্যাঁ, যে আমরা যদি কোনো একটা প্রসেস নিয়ে আলোচনা করি, তো একটা প্রসেস কমপ্লিট করতে আহ, চাইলে আমার কোন কোন যদি বলি কাজ এই প্রসেসের সাথে জড়িত, সেগুলো আমাদের আহ বের করতে হবে এবং রেকর্ড করতে হবে। রেকর্ড মানে হচ্ছে আমাদের একদম সুন্দর করে একটা পেজ বলো, বা হচ্ছে একটা স্পেসিফিক নোট ডাউন খাতা বলো, বা হচ্ছে আমাদের কোনো আহ যদি আমরা কোনো টেকনিক্স ইউজ করে থাকি, টুলস ইউজ করে থাকি, সেইখানে আমরা কি করবো, এগুলো ডেটাগুলো ইনপুট করব, যে আমরা এখানে কি কি কাজ করতেছি। আমরা যদি স্পেসিফিক কোনো একটা স্টাইল বানাই, সেই স্টাইলের ক্ষেত্রে আসলে আমার অপারেশন ব্রেকডাউন গুলো কি হবে, প্রত্যেকটা অপারেশন ব্রেকডাউন করে সেটা হচ্ছে রেকর্ড করে রাখা, সেইগুলোর কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে আমরা এক্সামিন করব। যে এক্সামিনটা আসলে কি করব, যে আমরা যেই ঘটনাটা রেকর্ড করেছি, ঘটনাটা বলতে প্রসেস যদি হয়ে থাকে, আমরা মাত্র বললাম যে আমরা কোনো একটা অপারেশন করছিলাম, মানে হচ্ছে সেলাই করতেছিলাম, সেখানে অপারেশন ব্রেকডাউন করেছিলাম, সেইটা যে করলাম এখানে হচ্ছে রেকর্ড যে করলাম, এখন রেকর্ড করে দেন আমাদের কোশ্চেন আস্ক করতে হয়, যে আসলে এখানে কি সমস্যা হচ্ছে, কেন প্রোডাকশন রেট কমে যাচ্ছে, কারণটা কি, সেগুলো তো আমার অ্যানালাইসিস করতে হবে, তাই না? তো সেই কারণগুলো এখানে জানার জন্যই আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন করবো, যে এইটার সাথে কে জড়িত আছে, তারা কি উৎপাদন করতেছে, কিভাবে করতেছে, যে সময়টায় ওরা করতেছে সেটা কি স্ট্যান্ডার্ড সময়ের সাথে মিল রেখেই করছে, নাকি আসলে ওরা মিল রেখে করতে পারছে না। আচ্ছা, যদি না পারে তাহলে আসলে তাদের জন্য কি করা উচিত, কিরকম আসলে হেল্প তাদের প্রয়োজন, সেই জিনিসটা এখানে আমরা কি করতে পারি, এক্সামিন করতে পারি। এক্সামিন মানেই হচ্ছে ডিটেল আমরা অ্যানালাইসিস করব, কি করা যায় না করা যায়। তারপরে বলা হয়েছে ডেভেলপ। ডেভেলপই হচ্ছে ইকোনমিক্যাল মেথড, মোস্ট ইকোনমিক্যাল মেথড। এই স্টেজে তোমার এক্সামিনের ক্ষেত্রে অ্যানালাইসিস করলাম যে কি কি প্রবলেম আছে, এবং হচ্ছে প্রবলেম গুলো কিভাবে অ্যারাইজ হইতেছে। তো প্রবলেম খালি কি হচ্ছে আমরা সেটা আইডেন্টিফাই করে রেখে দিলে হবে না, সেটাকে মিট করা যায় কিভাবে,
সেটা নিয়ে আমরা আলোচনা করব বা হচ্ছে গবেষণা করব, সেই জিনিসটা এখানে দেখবো। তো সেটাই দেখতে চাচ্ছি যে এই ডেভেলপ করতে গেলে দেখা যাবে যে কোন পদ্ধতিতে করলে আমার জন্য কস্ট এফেক্টিভ হবে। এর জন্য এখানে আসলে এটা বলা যে মোস্ট ইকোনমিক্যাল মেথড ডেভেলপটা, কারণ এখানে হচ্ছে আমার কিভাবে কাজটা করলে ইকোনমিক্যালি আমি হচ্ছে একটু বেনিফিটেড হতে পারি সেটা নিয়েও অ্যানালাইসিস করা হয়। মেজারের কথা বলা হয়েছে, আমরা উপরে যে সব অ্যানালাইসিস গুলো করলাম করে এখানে কি করে দেওয়া, একটা স্ট্যান্ডার্ড টাইম সেট করে দেওয়া। এমন যদি হয় যে তোমার ওই জবের জন্য কোনো স্পেসিফিক টাইম নেই বা স্ট্যান্ডার্ড কোনো সময় নেই, তো এগুলো না থাকলে তখন কি আমাদের সেট করে দিতে হয় আমার প্রতিষ্ঠানের জন্য। কারণ তুমি যদি টার্গেট সেট করে না দাও তখন ওয়ার্কাররা তো ঠিকভাবে কাজ করবে না। ওরা হচ্ছে নিজের ইচ্ছা মতো সময় লাগিয়ে বা হচ্ছে যে ভালো সে হচ্ছে অল্প সময়ে কাজ করে ফেললো, তো পারফরমেন্স তাহলে সবার সমান হবে না। তো এই কারণে আমাদের কি করতে হয়, গোল সেট করে দিতে হয়। তো এই গোলটাই হচ্ছে এখানে সময়টা, যে আমি যে কাজটা করবো, স্পেসিফিক যে জবটা করব, সে জবটার জন্য আমার গোল কি হবে বা আমার সময় কতটুকু হবে সেটা আমার সেট করে দেওয়া। এখন যেহেতু এটা সেট করে দিয়েছি, এটা কি কি সেবা আচ্ছা, তারপরে হচ্ছে ডিফাইনের কথা বলা হয়েছে। ডিফাইন বলতে এখানে আসলে বোঝানো হয়েছে তোমার হচ্ছে নতুন যদি কোনো মেথড তুমি অ্যাপ্লাই করে থাকো এবং হচ্ছে তুমি স্ট্যান্ডার্ড যে সময়টা ছিল সেটা অ্যাপ্লাই নতুন করে বানিয়েছো। যে যদি বলা হয় এতদিন হচ্ছে আহ, আমার যে বেসিক টি শার্টটা ছিল সেটা তৈরি করতে স্ট্যান্ডার্ড টাইমিং ছিল 6 মিনিট, তো অনেক গবেষণা করা হলো, নতুন মেশিনারিজ আনা হলো, এগুলো এনে দেখা গেল যে আমার টাইমিংটা আর একটু কমিয়ে আনা সম্ভব হয়েছে, যেটাকে আমরা বলতেছি যে হয়তো ওখান থেকে কমিয়ে আমি 5 মিনিটে নিয়ে আসতে পেরেছি ওভারঅল। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড টাইমটাই আমি সেট করে দেওয়া। তো এই যে ওভারঅল যে 5 মিনিট হয়ে গেল সেটা সবাইকে জানানো এবং হচ্ছে ওই সময়ের মধ্যে যেন তারা কাজটা শেষ করে সেটার কি দেওয়া, একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া। তারপরে যেহেতু নতুন একটা টাইম আমরা অ্যানালাইসিস করে, এটা হচ্ছে দুই ভাবে হইতে পারে, তুমি নতুন ভাবে অ্যানালাইসিস করে তোমার কোম্পানির জন্য বের করতে পারো, বের করে হচ্ছে জানাতে পারো, অথবা হচ্ছে যারা স্ট্যান্ডার্ড সেটার, হ্যাঁ যারা স্ট্যান্ডার্ড সেট করে তারা অ্যানালাইসিস করে এই সিস্টেমটা বের করেছে। তো এই নতুন সিস্টেমটা আমরা যখন ইনস্টল করব আমার ওয়ার্ক প্লেসে, সেটা হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া এবং হচ্ছে ইনস্টল অবশ্যই করা। তোমার ওয়ার্ক স্টাডির মানেই হইতেছে তুমি ডিটেইল অ্যানালাইসিস করলা কি হচ্ছে না হচ্ছে, তো অ্যানালাইসিস করে সমাধানও বের করলা, তো সমাধান বের করে রেখে দিলে হবে না, সমাধানটা আমার ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে ইনস্টলেশন। ওকে, দেন হচ্ছে কি মেইনটেনেন্স। মেইনটেনেন্স কি, তুমি হচ্ছে যেই মেথড বা হচ্ছে যে স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাই করেছো সেটা সবাই ঠিকঠাক ভাবে মানতেছে কিনা, যেটাকে আমরা বলি কন্ট্রোলিং, হ্যাঁ মনিটরিং করা। এখানে মেনটেনের ক্ষেত্রে আমরা কি করব, মনিটরিং করব ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, ঝামেলাও যদি হয়ে থাকে তাহলে আবার হচ্ছে ঠিক করে ফেলা, এই জিনিসগুলোই হচ্ছে মেনটেনেন্সের আন্ডারে পড়তেছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, ওয়ার্ক স্টাডি যদি করতে চাই কোনো একটা প্রসেসে, কোনো একটা প্রোডাকশন ফ্লোরে, তখন হচ্ছে আমাদের কি কি স্টেপস গুলো থাকবে সেটার হচ্ছে একটা আউটলাইন এখানে দেওয়া আছে। আমি আবার বলতেছি আমরা কি করব, যেহেতু এটা একটা ফ্লো চার্ট গুলো মোটামুটি একটু খেয়াল রাখতে হয়, তো এটা একটু খেয়াল রেখে পড়ো যে মেইন পয়েন্ট গুলো কি আছে, আর ভিতরে গুলো তো ওইটার ডেফিনেশনই, তাই না, যে সিলেক্ট বলতে কি বোঝাচ্ছি, রেকর্ড বলতে কি বোঝাচ্ছি, এগুলো তোমরা নিজেরাই আহ, লিখে দিতে পারবা, জাস্ট হচ্ছে মেইন পয়েন্টটা বললেই হবে। তাহলে ওয়ার্ক স্টাডির অবজেক্টিভ কি, আমরা তো অনেক কিছুই পড়ে ফেললাম ওয়ার্ক স্টাডি নিয়ে কিভাবে করা হয় না করা হয়। অবজেক্টিভটাও পড়ে ফেলছি কিন্তু একটু আগে, প্রথমেই একটা ইয়ে ছিল যে ইম্পর্টেন্স অফ ওয়ার্ক স্টাডি, ওটার মধ্যে আমরা পড়ি বলতে পারি পড়ে এসেছি যে ওয়ার্ক স্টাডির মেন উদ্দেশ্যই ছিল যে আমার কোন একটা কাজ যদি হয় উম, কতটুকু উপায়ে কিভাবে করলে আসলে আমার জন্য তাড়াতাড়ি হবে এবং হচ্ছে আমার এই মানুষজন যারা আছে তাদের জন্য আরো সেফটি ইস্যু
যদি বলি সেফটি এনশিওর হবে কি, আর এই জন্যই বলা যেখানে দেখো টু ইমপ্রুভ অপারেশনাল ইফিসিয়েন্সি, লেবার এফিসিয়েন্সি, এগুলো যেন আমরা করতে পারি, ওয়েস্ট মিনিমাইজ যেন আমরা করতে পারি। আমাদের হচ্ছে জব এতদিন সেখানে 10টা লাগতো, জবটা কিভাবে আমি কমিয়ে আনতে পারি। ওয়ার্ক হিস্টরি পড়ে দেখলাম এই 10টা মেশিনের প্রয়োজনই নাই, এই 10টা কাজ এক্সট্রা, হ্যাঁ, এর মধ্যে দুই একটা কাজ এক্সট্রা যেগুলো বাদ দিলেও আমার হচ্ছে আলটিমেট যে গার্মেন্টটা তৈরি হচ্ছে এটার উপর কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। তো আমরা কি করতে পারি, প্রসেসও মিনিমাইজ করতে পারি, অপারেশন মিনিমাইজ করতে পারি, জব মিনিমাইজ করতে পারি। এটা হচ্ছে অবজেক্টিভ। বেনিফিট তাহলে কি হইতেছে, বেনিফিটটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উদ্দেশ্য ছিল প্রোডাকশন রেট বাড়ানো, ওয়ার্ক স্টাডির উদ্দেশ্য ছিল প্রোডাকশন রেট বাড়ানো। তো এই কারণে এখানে বেনিফিটটা দেওয়া, সবার প্রথম বেনিফিটই হচ্ছে আমার প্রোডাক্টিভিটি বাড়ায় ফেলা, যেভাবেই হোক ওয়ার্ক স্টাডি করে আমরা প্রোডাক্টিভিটি বাড়াই দিতে পারি, ইফিসিয়েন্সিও বাড়াই দিতে পারি। আর হচ্ছে আর হচ্ছে আরেকটা ব্যাপার আমরা করতে পারি, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা কমাতে পারি। ম্যানুফ্যাকচারিং কস্ট তুমি কিভাবে কমাইতে পারো, প্রসেস মিনিমাইজ করে, ওয়েস্ট মিনিমাইজ করে ম্যানুফ্যাকচারিং কস্ট কমানো যায়। ওয়ার্ক প্লেস লেআউট সুন্দর করে একটা করা, কারণ হচ্ছে ওয়ার্ক স্টাডি করতে গেলে তোমার হোল অর্গানাইজেশনের হোল হচ্ছে কি কি অপারেশনস চলছে সেগুলোর একটা সুন্দর করে আগে লেআউট করতে হয়, হ্যাঁ। তো তাহলে কি হয়, তুমি যদি দেখো তোমার লেআউটে কোনো প্রবলেম আছে, মানে মেশিন সেট আপে কোনো প্রবলেম আছে, যে মেশিনটা হয়তো এই জায়গায় না দিয়ে পরে ওই জায়গায় দিলে আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টে রিসিভ করাটা সহজ হয়ে যাবে, হ্যাঁ। তো সেই জিনিসটা এখানে অ্যানালাইসিস করে এবং হচ্ছে দেখে যে ওয়ার্ক প্লেস যে লেআউট সেটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এটার মধ্যে ক্যাপাসিটি প্ল্যানিং ও ইনক্লুডেড, কারণ হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে যেহেতু কাজ করে, তো ক্যাপাসিটি আসলে ম্যাটেরিয়ালেরই একটা আহ, কি বলবো, যে বলা যায় এটা ম্যাটেরিয়ালের একটা অংশ, যে ক্যাপাসিটি প্ল্যান করতে গেলে আমার আসলে কতটুকু ম্যাটেরিয়াল নতুন করে আনবো নাকি দিব, কতটুকু দিলে আমার জন্য ভালো হবে, সেগুলো যখন আমরা আহ অ্যানালাইসিস করি সেটা আমাদের পড়তেছে এটার ক্ষেত্রে। তারপরে হচ্ছে ফেয়ার ওয়েজেস টু এমপ্লয়ি, বেটার ওয়ার্ক স্টাডি আমরা যদি করতে পারি তাহলে কি কেউ বঞ্চিত হবে না, তাদের যেই আহ, ভাতা আছে, বেতন আছে, আহ সেগুলো ঠিকঠাক ভাবে দেওয়া। কারণ হচ্ছে আহ যখন আমরা কোনো একটা প্রসেসকে স্টাডি করি বা হচ্ছে আমাদেরকে কেউ এসে অডিট করে, তখন হচ্ছে আমরা চেষ্টা করি সবাইকে দেখানোর জন্য যে আমার ফ্যাক্টরিটা ভালো, আমি হচ্ছে দেখেন ওয়ার্কারদের সাথে ভালো আছি, আমার প্রোডাকশন রেটও ভালো আছে, আমার রেপুটেশনও ভালো আছে, তো আপনি চাইলে অর্ডার প্লেস করতে পারেন। তো এইভাবে আমাদের কি হয়, সম্পর্ক তৈরি হয় বাইরের সাথে। হুম। এবং হচ্ছে বলা হয়েছে আমাদের একটা বেটার ওয়ার্ক কন্ডিশন একটা তৈরি হইতেছে, বা ওয়ার্ক প্লেস আমরা তৈরি করতে পারতেছি এই ওয়ার্ক স্টাডির মাধ্যমে। কারণ হচ্ছে ওয়ার্ক স্টাডি করেই কিন্তু তুমি করতে পারবা যে আহ উম কোথায় কিভাবে করলে, কয়টা মেশিন রাখলে বা ম্যান রাখলে আমাদের জন্য ভালো হয়। আর তুমি যদি ওই সুযোগ সুবিধা সবকিছু ঠিকঠাক ভাবে দিয়ে থাকো, তাহলে কিন্তু এমপ্লয়িরা তোমার কাছে সুন্দর ভাবেই থাকবে। আর জব স্যাটিসফ্যাকশন টু এমপ্লয়ি, এটা তো প্রথমে বলে ফেললাম যে উদ্দেশ্যই হচ্ছে যেন মানুষজন হ্যাপি থাকে, এটাই হচ্ছে উদ্দেশ্য। ওয়ার্ক স্টাডির সাথে দুইটা কম্পোনেন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মেথড স্টাডি আর একটা ওয়ার্ক মেজারমেন্ট। এগুলোর আবার একটু ডিটেইলে আছে, হ্যাঁ, ডিটেইল। মেথড স্টাডি আজকে ধরবো না, ওয়ার্ক স্টাডিটা একটু বলি। এটার মধ্যে মানে ওয়ার্ক স্টাডি করতে গেলে তো তুমি হোল, যদি বলি আহ প্রোডাকশন ফ্লোর, যদি বলি প্রোডাকশন ফ্লোরের কাজটাকে তুমি কিভাবে পরিচালনা করবা সেটা আমরা স্টেপস গুলো দেখে এসেছি। এখন এই জন্যই করা হয়েছে কি, কাজ তো আমার সুন্দরভাবে অ্যাকুরেটলি করতে হবে, তো সেটা করার জন্যই যে ওয়ার্ক স্টাডিটা আমরা কিভাবে করি সেটা হচ্ছে কি, বা বলা হয় ওয়ার্ক স্টাডি আসলে এটা হচ্ছে দুইটা
পার্ট, একটা হচ্ছে মেথড স্টাডি। ওয়ার্ক স্টাডি মেথড স্টাডি একই। মেথড স্টাডি হইতেছে তুমি যে মেথডে কাজ করতেছো, হ্যাঁ, সেই মেথডটা ঠিক আছে কিনা। আহ আহ কেমন হতে পারে, ধরো তুমি কোনো একটা প্রোডাক্ট সেলাই করতেছো, হ্যাঁ, নর্মাল যেভাবে সেলাই করা সেভাবে করতেছো, হাই স্পিডে না করে নর্মাল স্পিডে করতেছো, নর্মাল স্পিড মেশিনে। তো এখন ওয়ার্ক স্টাডি যখন করা হবে, তখন হচ্ছে এটা অবশ্যই দেখা হবে তুমি নিডেল ব্যবহার করতেছো, নিডলের ব্যবহারের যে কি বলে এটাকে নিয়ম, সেই নিয়মটা আসলে মেনে করতেছো কিনা, এগুলো অবশ্যই দেখার বিষয়। কারণ আহ কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আহ ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে। আহ এই জন্যই বলা যে আমরা মেথডটাকে যদি ওয়ার্ক স্টাডি করার সময় মেথডটাকে যদি ভেঙে ভেঙে নিয়ে এক একজন এক একটা মেথড আমরা কি করতে পারি, স্টাডি করতে পারি। তারপরে ওয়ার্ক মেজারমেন্ট হচ্ছে কি, যে আমরা যখন একটা কাজ করব, তখন ওই কাজটা করতে আসলে কি পরিমাণ সময় আমার লাগতে পারে, সেটা যদি অ্যানালাইসিস আমরা করে থাকি, সেটা যদি স্টাডি করে থাকি, তাকে আমরা হচ্ছে বলবো ওয়ার্ক মেজারমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক স্টাডি নিয়ে একটা টেবিল আবার হচ্ছে দেওয়া, যেটা হচ্ছে শুধু ওয়ার্ক স্টাডি না, হচ্ছে ওয়ার্ক স্টাডির যেহেতু দুইটা হাত আছে, একটা হচ্ছে মেথড স্টাডি করবো যে কোন মেথডে কিভাবে করলে ভালো, আর একটা হচ্ছে কি মেজারমেন্ট করবো। ডিটেলটা আজকে আর না ধরি, আজকে আর ভালো লাগতেছে না, আজকে এই পর্যন্তই থাকুক, হ্যাঁ। খেয়াল রেখো, আমরা মেথড স্টাডি ওয়ার্ক মেজারমেন্ট এই পর্যন্ত পড়েছিলাম। কম্পোনেন্টস অফ ওয়ার্ক স্টাডি এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ধরবো। আজকে আমরা যতটুকু দেখলাম, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? ম্যাম আসসালামু আলাইকুম। বলো। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এর আগের চ্যাপ্টারে যে আমরা লিড টাইমের ব্যাপারটা পড়লাম, ওইটা কি একটু আরেকবার বোঝানো যায়? লিড টাইম জি ম্যাম। কাকে বলে? জি ম্যাম, লিড টাইম ব্যাপারটা একটু বোঝালে ভালো হতো। আচ্ছা, লিড টাইম হইতেছে তোমার যেই সময়ের মধ্যে নতুন আরেকটা অর্ডার প্লেসমেন্ট করা হবে বা পুরাতন অর্ডারটা তুমি দিবা। যেমন আমরা যখন কোনো একটা অর্ডার নেই, আমাদের হাতে একটা লিড টাইম থাকে, মানে হচ্ছে কোন একটা প্রোডাক্ট আমরা যখন বানানো শুরু করব, একটা স্টার্টিং টাইম থাকবে এবং হচ্ছে একটা এন্ডিং টাইম থাকবে। এটাকে আমরা বলি লিড টাইম, যে শুরুটা কবে শেষটা কবে। বলি না আমরা একটা অর্ডার কমপ্লিট করতে আমাদের 3 মাস লাগে, আমাদের লিড টাইম হচ্ছে 3 মাস। এটার মানে কি, যে এই 3 মাসের মধ্যে আমার প্রোডাক্ট বানিয়ে প্রোডাক্ট আমার যে বায়ার আছে বায়ারের হাতে পৌঁছায় দেওয়া পর্যন্ত যে সময়টা, তাকে আমরা বলতেছি লিড টাইম। আর এটার ক্ষেত্রে আমাদের যেহেতু এটা কি রি অর্ডার পয়েন্ট, এখানে আমাদের লিড টাইমটা হবে যে আমরা যে অর্ডারটা করতেছি, সেই অর্ডারটা করতে গেলে কত সপ্তাহের মধ্যে আমার প্রোডাক্টটা হাতে এসে পৌঁছাবে, সেই সময়টাকে বলতেছি। এই দেখো, লিড টাইম ফর এ নিউ অর্ডার ইন ডেইজ। এই যে ফিগারটা যদি দেখাই, গ্রাফিক্যাল ফিগারটা ছিল, এই যে বললাম না, অর্ডার হচ্ছে আমরা কি করব, রি অর্ডার যে পয়েন্টটা ছিল এখানে, রি অর্ডার পয়েন্ট এবং হচ্ছে আমার নতুন আরেকটা অর্ডার আসতেছে, এই যে একটা সময়, এই সময়টাকে আমরা এখানে লিড টাইম বলতেছি। বুঝতে পেরেছো? জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আগেরটা নিয়ে বা পরেরটা নিয়ে? পরেরটা তো থিওরি, আর আগেটাও হচ্ছে সবই দেওয়া, তোমাদের এগুলো সব দেওয়াই থাকবে। ইকুয়েশনটা খালি খেয়াল রাখবা, ফর্মুলা বসাই দিবা, শেষ। আর কোনো কাজ নাই, এটা ইজি। তাহলে তোমাদের আর কোনো কোশ্চেন নাই না? ওকে, যদি না থাকে আমি তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করে দিতে চাচ্ছি। সবাই তাহলে ভালো থাকো। থ্যাংক ইউ।
আমি ক্লাস শেষ করে দিচ্ছি।